বাটা যখন আপনার মনে আসে প্রথম কোন জিনিসটা মনে হচ্ছে? এটা কি আপনার মনে হয় যে দেশি ব্র্যান্ড নাকি বিদেশি একটা ব্র্যান্ড? আমরা তো মনে করি দেশি ব্র্যান্ড, পরে জেনেছি বিদেশি। এই কোম্পানিটা স্ট্যাবলিশ হয়েছিল 1894 সালে চেক রিপাবলিকে। আপনি নোকিয়ার কথা চিন্তা করেন, নোকিয়া কিন্তু কোনো ভুল করেনি। ওরা শুধু মার্কেটের সাথে যে রেলেভেন্সটা সেটা মেনটেন করতে পারেনি। স্টিল রেলেভেন্ট উইথ দ্য মার্কেট। এই যে সেলসের লোকজনদেরকে উনি এম্পাওয়ার করে গেলেন যে আমিও তোমাদের মতো একজন সেলস পার্সন। লোকজন কি মনে করে সেটা হচ্ছে আমার সেলসম্যান যারা, ওরা হচ্ছে সবচেয়ে নিচের স্তরের লোকজন যেটা মনে করে, কিন্তু আসলে দে আর দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দ্য কোম্পানি, দে আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য কোম্পানি। আপনার হয়তো জায়গাটা বড় দেখে আপনার কাস্টমারগুলো কম মনে হয়, কিন্তু আমরা একটা হিসাব করি, সেটা হচ্ছে টার্নওভার পার স্কোয়ার ফিট। এটা হচ্ছে বাটা সাহেবের ভিজিটিং কার্ড। গ্রিটিংস, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এলাম আমাদের ঢাকা পডকাস্টের 46তম পর্বে। আজকে আমরা এমন একজনকে নিয়ে এসেছি যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন অ্যাজ এ রিটেল সেলস ডিরেক্টর হিসেবে বাটাতে। আজকে আমরা তার কাছ থেকে শুনবো, জানবো যে কিভাবে উনি ওনার দায়িত্ব এত বছর ধরে পালন করছেন এবং আমরা এই স্ট্র্যাটেজিগুলো কীভাবে আমাদের জীবনে ব্যবহার করতে পারি একজন ব্যবসায়ী হিসেবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় আরফান ভাইকে। আরফান ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ আরফান ভাই। আরফান ভাই, আপনাকে দেখে ভালো লাগছে আমাদের অনুষ্ঠানে, যে অনেক দিন ধরে কথা হয়, বাট আজকে প্রথম আমরা পডকাস্টে বসলাম আপনার সাথে। তো আরফান ভাই, প্রথমে কোয়েশ্চেন থাকবে যে আপনি বাটাতে আছেন রিটেল সেলস ডিরেক্টর হিসেবে। তো আমরা আসলে বাটা সম্বন্ধে অনেক কিছু কিন্তু শুনেছি ছোটোবেলা থেকে, যে মিস্টার বাটা, থমাস বাটা। তো আপনার মুখ থেকে বাটার গল্পটা শুনতে চাই। আপনার বাটা যখন আপনার মনে আসে প্রথম কোন জিনিসটা মনে হচ্ছে? এটা কি আপনার মনে হয় যে দেশি একটা ব্র্যান্ড নাকি বিদেশি একটা ব্র্যান্ড? আমরা তো মনে করি দেশি ব্র্যান্ড, পরে জেনেছি বিদেশি। পারফেক্ট। তাহলে এইখানেই হচ্ছে বাটা সাহেবের সফলতা। এই কোম্পানিটা স্ট্যাবলিশ হয়েছিল 1894 সালে চেক রিপাবলিকে। বাটা সাহেবরা দুই ভাই এবং এক বোন মিলে 1894 সালে আপনার প্রতিষ্ঠিত হয়েছিল ইউরোপে। কিন্তু আপনি মনে হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে এই কোম্পানিটা বাংলাদেশি। তাহলে কীভাবে সম্ভব হলো? সেটা হচ্ছে ওনারা কি চেক রিপাবলিকেই ছিলেন? ওনারা হচ্ছে চেক রিপাবলিকেই ছিলেন। তারপরে আপনার ওনারা যখন আপনার সোশ্যালিস্টরা আপনার ইস্ট ইউরোপ আপনি ইনভেট করে, ওনারা ক্যানাডাতে চলে যান। পরবর্তীতে ওখান থেকে ওনারা ব্যবসা ক্যানাডা থেকে ব্যবসা চালাচ্ছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, ওনারা কীভাবে একটা ডোমেস্টিক ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হন প্রতিটা দেশে। ওনাদেরকে বলা হয় তো গ্লোবালি লোকাল ব্র্যান্ড। একটাই কারণ, সেটা হচ্ছে কি, দে হ্যাভ বিন কনজিউমার সেন্ট্রিক অল দ্য টাইম। কোন জায়গার কনজিউমার কী ধরনের সেটা বুঝে ওনারা স্টেপগুলো নেন, এবং ওনাদের সফলতার আন্ডারপিন যেটা করে, এটাই হচ্ছে আপনার সফলতার মূল কারণ। তো এখানে আরফান ভাইকে একটা জিজ্ঞেস করতে চাই, তারা কীভাবে বুঝেন? তারা চেক রিপাবলিক একটা কোম্পানি, তারা এসে বাংলাদেশের হার্টবিট কীভাবে বুঝছেন? ভালো একটা গল্প। আমি আবারও ইতিহাসের দিকে আমার চলে যেতে হবে। ওনারা 1894 সালে দুই ভাই আর এক বোন মিলে আপনার ব্যবসাটা শুরু করেন ছোট একটা ঘর থেকে, যেখানে শু বানাতেন চেক রিপাবলিকে। কিন্তু ব্যবসাটাকে আপনার পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাবলিশ করেন সেকেন্ড বাটা, ওনার ছেলে। আমি এই অঞ্চলের কথা আপনাকে বলি। এই অঞ্চলের প্রথম বাটা আপনার স্ট্যাবলিশ হয় 1920 সালে। বাটা সাহেব এই অঞ্চল আপনার ভিজিট করে, এই গল্পটা হয়তো অনেকেই জানে। উনি এসে দেখলেন এই জায়গায় আপনার জুতা পরে না লোকজন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের। কারণ হচ্ছে আমাদের এখানে অনেক লোক অ্যাফোর্ড করতে পারতেন না, কিন্তু অনেকে বললো আপনি এত দূরে গিয়ে আপনি এখানে আপনার ব্যবসা করতে পারবেন না, এখানে লোকজন জুতাই পরে না। উনি বললেন যে না, আমি এখানে অনেক অপরচুনিটি দেখছি। এখানে আপনার যেহেতু জুতা নেই, আমি এখানে জুতো বিক্রি করার সুযোগ অনেক বেশি। পরবর্তী 1930 সালে উনি এখানে খুব ভালোভাবে স্ট্যাবলিশ করেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এবং 1942 সালে পাকিস্তানে আপনার প্রথম জুতার শু স্টোর ওপেন করে। এর আগে আপনার বাটানগর, আপনার কলকাতাতে বড় বাটার ফ্যাক্টরি করেন, ওটা বাটানগর হিসেবে পরিচিত। তারপরে হচ্ছে আপনার পাকিস্তানে যান 1942 সালে, আর বাংলাদেশে প্রথম আসা হচ্ছে 1962 সালে। ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে, ওনারা একেবারে ইউরোপের মতো করে চিন্তা করেননি। ওনারা যেটা করেছেন, এই অঞ্চলের মানুষের কী ধরনের জুতো প্রয়োজন, কী ধরনের অ্যাফোর্ডেবিলিটি, ওনার অ্যাফোর্ডেবিলিটি এবং ডিউরেবিলিটি, এটাকে মূলমন্ত্র হিসেবে ধরে ওনারা প্রোডাকশনে গেছেন।
তখন আপনার অটোমেটেড প্রোডাকশনে এই অঞ্চলে কেউ ছিল না, ওনারা এই সাবকন্টিনেন্টে অটোমেটেড শু প্রোডাকশন শুরু করেন, ওখান থেকেই এই সাবকন্টিনেন্টে ওনাদের হিস্ট্রি। একইভাবে আপনি যদি আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা বা ইউরোপে এখন একটু কম, তো একই হিস্ট্রি যদি দেখেন তাহলে একই ধরনের হিস্ট্রি আপনি দেখতে পাবেন। স্ট্র্যাটেজিটা একই ছিল, Correct. মানে টু বি লাইক লোকাল সাপ্লায়ার, লোকাল গ্লোবালি লোকাল কনজিউমারের অভ্যাস, তারপরে হচ্ছে আপনার পারসেপশন যেটা বলি, অ্যাফোর্ডেবিলিটি, সব কিছু মিলিয়ে আপনার ওনারা অ্যানালিসিস করে ওরকম জুতো প্রোডাকশন করে তারপর হচ্ছে মার্কেটে করে। তো যদি মানে আপনার কানেকশনটা বলি, যে আপনি যখন বাটাতে শুরু করলেন, আপনি কেন বাটাতে আসলেন, কেন আপনার মনে হলো যে না আমার বাটাতে জব করা দরকার, এবং আপনি এত বছর থাকলেন, আমি যদি ভুল না করি 26 বছর ধরে। 20 বছর হচ্ছে বাটাতে, এর আগে আমি এফএমসিজিতে কাজ করছি। 20 বছর বাটাতে ছিলেন। তো 20 বছর যে একটা কোম্পানিতে স্টে করা, ধরেন আপনি এখন, আমি ধরলাম যে আপনি মার্কেটিংয়ে হায়েস্ট পজিশনে আছেন, বাট এই যে 20 বছর একটা কোম্পানিতে স্টে করা, নিশ্চয়ই বাটা এরকম একটা কোম্পানি যেখানে আসলে 20 বছর থাকার মতো, সেই সম্বন্ধে যদি আপনি বলেন যে এমপ্লয়ের স্যাটিসফ্যাকশন কিংবা কালচার, এই সম্বন্ধে যদি একটু বলেন। বাটাতে যদি আপনি দেখেন, আপনি আমি না শুধু, অনেক লোক অনেক দিন ধরে কাজ করছে, কারণ বাটার ভ্যালিউসগুলো এরকম যে এখানে যারা কাজ করে ওরা একটা পরিবার হিসেবে থাকবে, নাম্বার 1, আর এখানে গ্রোথ অপরচুনিটি থাকবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি যখন বাটাতে প্রথম জয়েন করে এরিয়া ম্যানেজার হিসেবে, রিটেল এরিয়া ম্যানেজার হিসেবে, কত সন এটা? 2005 সালে। এরপরে রিটেলের পর আমার হোলসেল ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ হয়েছে হোলসেল অপারেশনস ম্যানেজার হিসেবে। এরপর আমি আমার ব্র্যান্ডে সুইচ করি, কাজ করছি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। আমি একটা ব্র্যান্ডও লঞ্চ করি বাংলাদেশে, লাইট ইন ইজি নামে। তারপরে ওখান থেকে শুরু করে আমি প্রোডাক্ট হেড, চিফ মার্চেন্ডাইজিং ম্যানেজার বলে প্রোডাক্ট হেডটাকে, এই পজিশনটা, আমি চিফ মার্চেন্ডিং ম্যানেজার হিসেবে কাজ করি। পরবর্তীতে আমি আবার রিটেলে ব্যাক করি হেড অফ রিটেল হিসেবে। পরবর্তীতে আমি তো ডিরেক্টর হিসেবেই আমি কাজ করছি। তো এখানে প্রথমত হচ্ছে কি, আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ আছে, লার্নিং অপরচুনিটি আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে বাটার ফ্যামিলির এবং বাটা ভ্যালিউসগুলো সবাইকে এমনভাবে আপনার প্রলুব্ধ করে, যেটা কিনা আপনার ফ্যাসিলিটেট যেটা করে, ওরা ভ্যালুস দিয়ে ফ্যাসিলিটেট করে, তখন লোকজন বাটা ছাড়তে চায় না। এটাই হচ্ছে ভ্যালুসগুলোই আমি বলবো যে আমার যারা এমপ্লয়ি যারা, তাদেরকে ধরে রাখে বাটার ভ্যালুসগুলো। আরফান ভাই, আপনি যে ভ্যালুসগুলোর কথা বলছেন, এই ভ্যালুসগুলোকে একটু মেনশন করবেন, যা থেকে আমাদের লোকাল কোম্পানিগুলো আসলে শিখতে পারবে যে কোন কোন ভ্যালুসগুলো তাদের ইন্ট্রোডিউস করা উচিত তাদের প্রতিষ্ঠানে। আমি কয়েকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ওনারা অত্যন্ত হাম্বল, ওনারা হচ্ছে এমপ্লয়ি ওরিয়েন্টেড অ্যাজ ওয়েল, বাটা ফ্যামিলিটা। তারপর এখন যারা ম্যানেজমেন্টে আছে তারাও। আমি 2016 সালের একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ইটালির মিলানের একটা শহরে গেলাম, স্ট্রেসা একটা টাউন। ওখানে প্রতি বছর একটা বাটা ফোরাম নামে একটা প্রোগ্রাম হয়, যেটা যে স্ট্র্যাটেজি, পরবর্তী বছরগুলোর জন্য স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য এই মিটিংটা হয়। তখন আমি নর্মালি একটু পিছনের দিকে বসি, আমি 9th রোতে বসি। আমার সাথে আমার একজন কলিগ গিয়েছিল, সে প্রথমবারের মতো এই ধরনের মিটিংয়ে যায়। আমাদের ল্যাবরেটরির যে হেড, উনি আমাদের সাথে গিয়েছিলেন। এই 9th রোতে একজন বয়স্কর একজন ভদ্রলোক আপনার বসেছিলেন। তো যেই প্রোগ্রামটা চালাচ্ছিলেন সিইও মিস্টার অ্যালেক্সিস নাসার, উনি প্রোগ্রামটা গ্লোবাল সিইও, উনি এমসি, আচ্ছা, উনি গেস্ট না, উনি এমসি, উনি পুরো প্রোগ্রামটা চালাচ্ছে। ঠিক 9th রোতে আপনার একজন বয়স্ক ভদ্রলোক আমাদের পাশে আপনার বসে, সিইও যেহেতু কথা বলছেন, উনি খুব মনোযোগ সহকারে আপনার নোট নিচ্ছেন, শুনছেন। তো আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম, সে যেহেতু নতুন, আমি বললাম যে এই যে ভদ্রলোক, তুমি ওনার বিষয়ে একটু কথা বলো, তোমার কী মনে হয়, মানে ওনার সম্পর্কে তোমার কী মনে হয়? হ্যাঁ, তো বয়স এবং সব কিছু দেখে নোট নিচ্ছে, নাম্বারগুলো লিখছেন। ওটা দেখে আমার কলিগ
বললেন যে উনি কোনো একটা দেশের সিএফও হবেন ডেফিনেটলি, খুব মন দিয়ে নাম্বার করে লিখছেন, ইয়ে করছেন। তো আমি আমার কলিগকে বললাম উনি কোনো দেশের সিএফও না, উনি হচ্ছেন মিস্টার বাটা হিমসেলফ। আচ্ছা, হ্যাঁ, সো আপনি দেখুন অন্য কোনো কোম্পানি বা আমাদের লোকাল কোনো কোম্পানি হলে মালিক যখন যাবে তখন বড় একটা চেয়ারের ব্যবস্থা করবেন, ওখানে ফুলের মালা দিবেন, 10-15টা ফুলের মালা দিয়ে ওনাকে সামনে বসবেন, স্টেজে তো অবশ্যই বসবেন, তারও চেয়ারটা একটা অনেক বড় হবে। হ্যাঁ, আর উনি ভদ্রলোক আমার সাথে 9th রোতে এসে, তাও একেবারে সামনে না কিন্তু, হ্যাঁ, সিও তার কাজ করছে, সে একবারও বলছে না যে আপনি স্টেজে আসেন বা আপনি সামনে আসেন। হ্যাঁ, সো ওনাদের ভ্যালিউসগুলো, ওনারা মানুষকে কী ধরনের রেসপেক্ট করে, যার যার পজিশনকে কীভাবে রেসপেক্ট করে, এটা আপনি এই ছোটো একটা ঘটনা থেকে আপনি জানতে পারবেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার, এটা আমার ধারণা অনেক কোম্পানিতেই আছে, আপনার হুইসেল ব্লোয়ার পলিসি আপনার সব কোম্পানিতে আছে। আপনি যে কোনো ধরনের আপনার অপ্রীতিকর ঘটনা আপনি ইউ ক্যান সেন্ড দ্য SMS অর ইমেল টু দ্য হুইসেল ব্লোয়ার ম্যানেজমেন্ট, আপনি পাঠাতে পারবেন। সো এখানে আপনার প্রত্যেকের যেটা রাইট সেটা হচ্ছে আপনার প্রোটেক্টেড। হ্যাঁ, সেটা ম্যান হোক ওয়েমেন হোক, সবার রাইট প্রোটেক্টেড। তো এই সব ভ্যালিউসগুলোর কারণে লোকজনকে আপনার ভ্যালু দেওয়ার কারণে লোকজন কিন্তু স্টে করে, অনেক লম্বা সময় ধরে স্টে করে এবং ডেডিকেটেডলি কাজ করে। ট্রু। এখানে আরফান ভাই, আমার অন্য একটা কোয়েশ্চেন, যেমন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেলস দেখি যে ওকে সেল বিভিন্ন সেক্টরে হতে পারে, বাট যদি আমি শু কোম্পানির সেলসের কথা বলি, তো আপনি যেহেতু অনেক বছর ধরে আছেন, তো এই যে শু কোম্পানি, আমি দেখছি যে আমরা যখন ছোট ছিলাম যে আমরা কিন্তু বছরে একবার অথবা 2বার শু পাইতাম। তার মধ্যে হচ্ছে যে ঈদের সময় একটা মানে কেনাকাটা, যে ঈদের সময়, হ্যাঁ, অকেশন ছাড়া কিন্তু কেউ জুতো কিনতো না। এবং এখন হয়তো মানুষ হয়তো প্রতি মাসে চেঞ্জ করছে, অ্যাফোর্ড করতে পারছে, বাট ওই সময় কিন্তু দেখতাম যে শুধু ঈদের সময় ছাড়া জুতো কিনছে না। তো এই যে একটা মার্কেট, বিশেষ করে ধরেন এই ধরনের একটা মার্কেটে যেখানে ওরা 1962 সাল থেকে আছে, মানে বাংলাদেশ মার্কেটের কথা যদি বলি, তো যেখানে মানুষ আসলে ইনিশিয়ালি অ্যাফোর্ড করতে পারতো না, এখন অ্যাফোর্ড করতে পারলেও এখন কিন্তু ওরা অনেক ব্র্যান্ড চুজি হয়ে গেছে, যে না, তারা হয়তো বা এই টাকাতে যদি কিনে কেন বাটা কিনবে, সে হয়তো বা নাইকি কিনতে পারে, সে অ্যাডিডাস কিনতে পারে। তো এই যে আপনাদের যে স্ট্র্যাটেজি এবং এই যে সেলিংয়ের যে স্ট্র্যাটেজি, মানে এটা সম্বন্ধে যদি একটু বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে বলা হয়ে থাকে আপনার সেলসের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি অল সেলস আর সেম। আপনি এক টাকার ক্যান্ডি বিক্রি করতে যান, আপনার এফোর্ট দিতে হবে। আর আপনি যদি একটা এরোপ্লেন বিক্রি করতে যান, আপনাকে তার জন্য এফোর্ট দিতে হবে। প্রথমত আমি আপনার ব্র্যান্ডের দিকে না, যে ব্র্যান্ডের দিকে যেতে গেলে কনজিউমার সেন্ট্রিসিটি একটা বড় ব্যাপার। আর ওভারঅল যদি বলেন, আমাদের দেশের শু মার্কেটটা আপনার অনেক এক্সপ্যান্ড করেছে, বাটাও গ্রো করেছে, আমাদের কম্পিটিটর যারা তারাও গ্রো করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার আমাদের কম্পিটিশনে দেখবেন যারা এই কোম্পানিগুলোকে ডেভেলপ করেছে, ওনারাও বলতে পারেন আপনার 90%ই হচ্ছে বাটারই লোকজন। বাটার এখান থেকে ডেভেলপ হয়ে ওনারা গ্রুমড হয়ে আপনার অন্যান্য কোম্পানি জয়েন করেছে, ওনারাই কোম্পানিগুলোকে আপনার বড় করেছেন। তার মানে ওনাদের বাটাতে লার্নিংটা কাজে দিয়েছে। আচ্ছা, এবার আমি সেলসে আসি। সেলসে আবারও বলছি, সব সেলসই আসলে সেলস, এখানে আপনার কোনোটা বড় বা কোনো ছোট না। তো সেলসের জন্য আপনার এটাকে বলা হয়ে থাকে আপনার স্ট্রেট লাইন সিনট্যাক্স, একটা আপনার কনসেপ্ট আছে আপনার, যেটার জন্য আপনার সব সেলসে আপনাকে আপনার ফলো করতে হবে। প্রত্যেকটা যদি আপনি স্টেপ ধরেন, আপনার আমি যেহেতু সেলস নিয়ে কথা বলছি, আমি ব্র্যান্ডিং নিয়ে কথা বলছি না এই মুহূর্তে, সেলস নিয়ে কথা বলছেন, আমি সেই জন্যই বলছি। আপনার এই যে কোথাও 9 স্টেপস দেখবেন, কোথাও 5 স্টেপস, কোথাও 7 স্টেপস দেখবেন আপনার, কিন্তু কিছু কিছু আপনার দেখবেন আপনি যখন কোনো একটা সিঁড়ি যাবেন, কয়েকটা সিঁড়ি আপনার পার হওয়ার পর একটা ল্যান্ডিং দেখবেন। সো সেই ল্যান্ডিংটা হচ্ছে আপনার স্ট্রেট লাইন। আপনার এটা হচ্ছে একটাকে বলে ক্যাপ মেথড বা ক্যাপ মডেল। যে কোনো আপনি যদি কোনো কিছু প্ল্যান না করে বা আপনার, আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে।
আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই, আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন নেওয়া একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আদেলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। অ্যাপেচারলি যান, সেটা সেলস হবে না, সেটা অনেক ব্র্যান্ড ভাষা এটা হচ্ছে ব্লা ব্লা সেলস, ঠিক আছে। কিন্তু আপনি যদি প্ল্যান করে যান সেটা অথেন্টিকেটেড একটা সেলস হবে। এই ক্যাপ মডেলটা হচ্ছে আপনার ফার্স্ট থিং হচ্ছে আপনার অন্যান্য ছোটো ছোটো স্টেপসের পাশাপাশি মেইন যে ল্যান্ডিংগুলো সেটা হচ্ছে কানেকশন উইথ দ্য কাস্টমার্স। আপনি প্রথমে গিয়ে সেলস পিচ করতে পারবেন না, ইউ হ্যাভ টু বিল্ড কানেকশন। আমি আপনার এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আপনারা যখন ম্যানিফেস্টেশন নিয়ে আপনার ট্রেনিং করলেন, আপনার প্রথমে ছোটো ছোটো কিছু আপনার ভিডিও ছাড়লেন, তারপরে হচ্ছে আপনারা কানেক্ট করলেন, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার আস্ক কোয়েশ্চেন্স। আপনি লোকজনকে আপনার যে যাকে আপনি ধরেন আপনি একটা এরোপ্লেন বিক্রি করছে, অথবা আপনার যে ক্যান্ডির কথাই বললাম, ক্যান্ডি, আপনি ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু নো দ্য পেইন পয়েন্টস অফ দ্য কাস্টমার। হ্যাঁ, আপনি আমাদের ধরেন আমি যেটা বলবো কাস্টমার সেটা বুঝবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কারণ আপনি আপনার পারসেপশন, আপনি আসাদ একটা কথা বলেন না যে দ্য ওয়ার্ল্ড ইজ নট রিয়েল, আপনার পারসেপশনের উপরেই দুনিয়াটা, এক একজনের পারসেপশনটা এক এক রকম। সো ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স, আপনার যে ওর পেইন পয়েন্টটাকে, ওকে কীভাবে আমি হেল্প করতে পারি। তারপর পেইন পয়েন্টে জানার পরে আপনি আপনার যেটা আপনার প্রেজেন্টেশন বা প্লেসমেন্ট যেটাকে বলেন না কেন, আপনার পিচিং যেটা বলেন, তখন আপনি সেটা করতে পারেন। এরপর আপনার যেগুলো ছোটো ছোটো স্টেপস যেগুলো, সেটা হচ্ছে আপনার এইগুলোকে আপনার ধরেন আপনার লাইফ টাইম ভ্যালুর জন্য কাস্টমার রিটেনশন একটা বড় ইম্পর্টেন্ট, কাস্টমার সার্ভিস একটা বড় ধরনের জিনিস। এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে। সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউ হ্যাভ টু স্টে রিলেভেন্ট অফ দ্য মার্কেট। আপনি বাটা যদি আপনি আগের কথা চিন্তা করেন, একটা সময় আপনি যদি বাটা দোকানে ঢুকতেন, আপনি দেখতেন যে আপনার সারি সারি আপনার স্পঞ্জ স্যান্ডেল, আমরা স্পঞ্জ স্যান্ডেল বলতাম, বা তারপর হচ্ছে আপনার প্লাস্টিকের স্যান্ডেল ঝুলে থাকতো, যদি মনে করতে পারেন। কিন্তু আপনি এখন গেলে কি দেখবেন? এখন গেলে প্রথমে দেখবেন স্নিকার। কারণ হচ্ছে আপনার এখন হচ্ছে আপনি মানুষ খুব ক্যাজুয়াল শু পড়তে পছন্দ করে, স্পোর্টস শু, স্নিকার, এই ধরনের আপনার। সো এই মার্কেটের সাথে রেলেভেন্ট থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কি, স্টে রেলেভেন্ট উইথ দ্য মার্কেট। এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আপনি নোকিয়ার কথা চিন্তা করেন, ওরা বলে যে নোকিয়া কিন্তু কোনো ভুল করেনি, কিন্তু ওরা শুধু আপনার মার্কেটের সাথে যে রেলেভেন্সটা সেটা মেনটেন করতে পারেনি। হ্যাঁ, আপনি যদি সেগমেন্টের কথা বলছেন, আমি একদিন আমি ইউনিভার্সিটি পড়ানোর সময় আমি স্টুডেন্টদেরকে অনেক সময় সাপ্লাই চেনের এক্সাম্পল দেই বাটার কিছু শোরুম নিয়ে। তো এটা আপনার কাছ থেকে আমি শুনবো। সেটা হলো, আমি যখন গুলশানের কোনো শোরুমে যাই তখন দেখি যে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট, মানে বাটার লাইক ভালো দামি প্রোডাক্ট। আবার যখন আমি সেম বাটা শোরুমে মিরপুরে যাচ্ছি, মিরপুরে ধরেন 10 নম্বর কিংবা কচুক্ষেতের এখানে বাটা শোরুম আছে, ওখানে যাই, তখন দেখি যে কোনো জুতাই আসলে 3-4 হাজার টাকার উপরে না, বরং সবগুলো হচ্ছে নিচে। এটা আসলে কিভাবে আপনারা প্ল্যান করেন কিংবা এটা কীভাবে সেগমেন্ট করেন, এই সম্বন্ধে যদি একটু বলেন। আচ্ছা, আমাদের প্রথমত হচ্ছে কি আমি এভাবে আপনাকে বলি, ধরুন আপনি ওয়ালমার্টের একটা ইউএসের আপনার স্টোর অথবা চায়নার স্টোর, আপনার একই ধরনের প্রোডাক্ট পাবেন? ডেফিনেটলি না, ঠিক আছে। তো ওই যে বললাম যে ইউ হ্যাভ টু স্টে রিলেভেন্ট উইথ দ্য মার্কেট। না হলে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এটা, আপনি সব জায়গায় যদি আপনি গুলশান মনে করেন, তাহলে যেটা হবে, আমি না, প্রথমত হচ্ছে কি আপনি ওই কাস্টমারকে তো আপনি ওইখানে পাচ্ছেন না, ওই কাস্টমার তো আপনার ওখানে নেই। ওই জায়গার কাস্টমারের যেটা দরকার সেটা না দিয়ে আপনি গুলশানের কাস্টমারের প্রোডাক্টগুলো আপনি দিচ্ছেন।
তো তাতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হয়তো প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ, তখন আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে স্টক টার্ন, আমি কতবার এটা রোল করতে পারলাম, ঠিক আছে, মানে সাইকেলটা কতবার হচ্ছে, সাইকেলটা কতবার হচ্ছে আপনার, না হলে আপনার আলটিমেটলি এটা বটম লাইনে আপনার বটলনেক হয়ে যাবে, বটম লাইনে হিট করবে, বটম লাইন হিট করবে না, প্রফিট হিট স্টক করবে টার্ন না। আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে কোনো সুপার স্টোর বা আপনার এই ধরনের আপনার স্টোরে আপনার এই টার্নওভারটা, স্টক টার্নওভারটা, ইনভেন্টরি টার্নওভারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওই জায়গার একটা প্রোফাইলিং করি, কাস্টমার প্রোফাইলটা কী, ওটার ডেমোগ্রাফিটা কী, হ্যাঁ, সেটা আপনার যেটা বলে আপনার সোশিও ইকোনমিক ক্লাস যেটা বলে, সেটাকে সোশিও ইকোনমিক ক্লাসের ABCDE পর্যন্ত আছে। আমরা ওই জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে প্রথমত ওখানকার ইনকামটা কী, লোকজনের ইনকামটা কী, তারপরে আশেপাশের অন্যান্য রিটেল স্টোরগুলো আপনার কীরকম করছে, আমরা ফিজিক্যালি আপনার ভিজিট করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে কোথায় কী ধরনের প্রোডাক্ট আমাদের পৌঁছানো দরকার এবং কোন কাস্টমার কী ধরনের প্রোডাক্ট আপনার যে ধরনের প্রোডাক্ট দরকার আমরা সেই ধরনের প্রোডাক্ট চেষ্টা কনজিউম করি, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একদম ওখানে আপনার যে গুলশানের কাস্টমার একেবারে নেই সেটা বলতে পারবেন না, কিন্তু সেটার পরিমাণটা হয়তো কম, সেটা চেষ্টা করি আমরা কীভাবে সেটা কীভাবে আপনার অ্যাডজাস্ট করা যায় সেটা আমরা চেষ্টা করি। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে রিলিভেন্ট, যেমন আমি দেখেছি যে আপনাদের অনেক বড় বড় শোরুম আছে, যেমন আমি যদি বসুন্ধরার কথা বলি 22,000 স্কোয়ার ফিট, 22,000 স্কোয়ার ফিট, তারপর যমুনার কথা বলি 22,000 স্কোয়ার ফিট, তো এত বড় শোরুম, তো আমি সারা বছর দেখি যে ওখানে সেরকম কোনো কনজিউমার থাকে না, মানে কম থাকে আমি যখন যাই, বাট ঈদের সময় হয়তো অনেক বেশি কনজিউমার থাকে। তো আমরা কি এটা বলতে পারি যে দুইটা ঈদের যে পরিমাণ সেলস হয় সেটা কি সারা বছর কভার করে, না সারা বছরই আসলে সেলস থাকে, আমরা হয়তো বা নোটিস করি না? প্রথমত হচ্ছে আপনার এটা একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমি প্রথমত শুরুতে এত বড় আপনার শোরুম হবে এটা কেউ কখনো কল্পনা করেনি। এটা প্রথম আমরা নেই হচ্ছে আপনার বসুন্ধরা শপিং মলে। তখন আমাদের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন মিস্টার জেডি হান্স, উনি ক্যানাডিয়ান একজন ভদ্রলোক। তখন আমাদের 3,000 স্কোয়ার ফিটের একটা শোরুম ছিল বসুন্ধরা 3,000 স্কোয়ার ফিটের। তখন এটা জয়েন্ট ভেঞ্চার ছিল, আমরা একটা সেলসের পরে আমরা ভাড়ার পরিবর্তে আমরা কমিশন দিতাম। তখন বসুন্ধরার এই 7th ফ্লোর যেটা 8 তলা, ওটা ছিল আপনার খালি ছিল পুরোটাই। ওনারা অফার করলেন যে আমরা এখানে কিছু করা যায় কিনা, এই যে বসুন্ধরার 7th ফ্লোরে কিছু করা যায় কিনা। তখন মিস্টার জেডি হান, যিনি একটা ডেভেলপ কান্ট্রি থেকে এসছেন, ওখানকার আইডিয়া নিয়ে এসছেন আপনার, উনি একটা বড় বলছে আমরা একটা বড় আকারে একটা শোরুম করব। অনেকেই এটা প্রথম বলেছে না এটা পসিবল না, কারণ হচ্ছে ওখানে 8 তলায় কে উঠবে, তারপর এত বড় শোরুমের কী দরকার। যখনই আমরা প্রথমে তখন শুরু হলো 7,000 অথবা 8,000 স্কোয়ার ফিটের একটা ইয়ে, তখন আমরা এটার একটা রেজাল্ট পেলাম। কারণ লোকজনের ওই যে বললাম এক্সপিরিয়েন্স, একটু বড় বসার জায়গা, একটু ব্রিদিং স্পেস, সব কিছু মিলে আপনি একটা বই পড়ছিলেন না যে পিপল ডোন্ট বাই প্রোডাক্ট, দে বাই পারসেপশন। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে সত্য, কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার ব্যতিক্রম আছে, সেটা আমি পড়ে আসছি। তো এই যে লোকজন যাচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য, যে পারসেপশনের জন্য, পারসেপশন চেঞ্জ হয়েছে। এরপর আমরা 7,000 থেকে গেলাম 10,000, এরপর যে ফাইনালি আমরা এই 22,000-এ আমরা লক করেছি, এটা লার্জেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা ওখান থেকে আপনার ইন্সপিরেশন নিয়ে আমরা যমুনাতেও সেম কাজ করছি, এবং এই দুটো দোকানে আমাদের বেশ প্রফিটেবল দুটো শোরুম আমাদের। এবং আপনার হয়তো জায়গাটা বড় দেখে আপনার কাস্টমারগুলো চোখে কম মনে হয়, কিন্তু আমরা একটা হিসাব করি, সেটা হচ্ছে টার্নওভার পার স্কোয়ার ফিট। হ্যাঁ, টার্নওভার পার স্কোয়ার ফিটেও আপনার এই দুটো দোকান ভালোই, মানে সারা বছরই চলে, সারা বছর চলে। আপনি যদি ওই যে সারা বছরের টার্নওভার দিয়ে যদি ওটা স্কোয়ার ফিট দিয়ে ভাগ দেন, হ্যাঁ, সেটা আপনি কম্প্যারিজনে মোটামুটি ভালো একটা জায়গাতে আসে। রাইট। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কিছু আগে বললেন যে আপনারা প্রত্যেকটা জায়গাতে ওখানকার মানুষের লেভেল অনুযায়ী, ইনকামের উপর, ডেমোগ্রাফিক অবস্থার বেস করে তা আপনারা একটা নির্ধারণ করেন যে আপনারা কোন ধরনের শোরুমগুলো সেখানে করবেন। তো সেই ক্ষেত্রে সেই যে ইনিশিয়াল প্রসেসটা, সেটা করতে আপনারা কতদিন সময় নেন বা কতদিন ধরে সার্ভে করেন, বা এটার জন্য কি আপনাদের আলাদা কোনো টিম আছে কিনা, এটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমত আমাদের সেলস টিম আছে, ওরা যেখানে আমরা প্রথম ম্যাপিং করি। ম্যাপিংটা কীভাবে করি, সেখানে হচ্ছে আপনার কোন জায়গায় আমাদের রিটেলটা গ্রো করছে কিন্তু আমাদের প্রেজেন্স নাই,
সেটা আমরা কিভাবে যাব সেটা আমরা করি। সেটা হচ্ছে আমাদের 3টা ভার্টিক্যাল আছে, 4টা ভার্টিক্যাল ইনফ্যাক্ট। একটা ভার্টিক্যাল হচ্ছে হোলসেল, যেগুলো আমরা MBO বলি, মাল্টি ব্র্যান্ড আউটলেট। তারপরে হচ্ছে আমাদের আছে ফ্র্যাঞ্চাইজ, যেটা ছোট আকারের রিটেল স্টোর। তারপর ই-কমার্স আছে। তারপর হচ্ছে আমাদের যে রিটেল স্টোর, যেটা ফ্র্যাঞ্চাইজ এবং রিটেল দুটোই আমি দেখি। তো তখন আমরা দেখি যে এখানে কোনটা ফিজিবল। আমরা তখন যেটা করি সেটা হচ্ছে আশেপাশের, ওই যে বললাম আপনার ওখানকার লোকজনের প্রোফাইল, ইনকাম লেভেল, পাশাপাশি আশেপাশের যে দোকানগুলো আছে ওখানে লোকজনের কী ধরনের বাই করছে আমরা খুব ক্লোজলি অবজার্ভ করি। হ্যাঁ, সেটা হতে পারে আপনার ক্লদিং স্টোর, আপনার শু স্টোর, তো যে কোনো কিছুই হতে পারে। ওটার বেস করে আমাদের একটু সময় লাগে ডেফিনেটলি। সেটা আমি কোনো ক্ষেত্রে আমরা হয়তো 1 মাসও ডিসিশনে পৌঁছে যাই, কোনো ক্ষেত্রে হয়তো আমাদের এটা 3-4 মাসও লেগে যেতে পারে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আর আমাদের একটা সেপারেট রিয়েল এস্টেট টিম আছে, ওনাদের কাজ হচ্ছে জায়গাগুলো যখন ম্যাপিং করব আমরা, এবং আমাদের অপারেশনস টিম, সেলস অপারেশনস টিম আছে, ওনারা জায়গাটা দেখবেন। ফাইনালি রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট এটার ফিজিবিলিটি উইথ দ্য হেল্প অফ আমাদের রিটেল অপারেশন এটা ফিজিবিলিটি স্টাডি করবে। আমরা স্টোর ইভ্যালুয়েশন প্যাকেজ বলি। এটার আন্ডারে যদি দেখে যেটা ফিজিবল, তখন আমরা একটা স্টোর ওপেন করতে যাই। আচ্ছা, আর যখন ধরেন এই যে আমরা যদি 20 বছর আগের কথা বলি কিংবা 30 বছর আগের কথা বলি, যখন আমরা বাটার শোরুমে গেলে দেখতাম যে পন্ডস মানে ঝোলায় রাখছে, তারপরে শুগুলো আসলে ওইভাবে মানে অনেক বেশি করে রাখতো, কিংবা মনে হতো যে একই টাইপের শু, ওরকম ভেরিয়েশন ছিল না। তো এখন কিন্তু বাটার শোরুমে গেলে মনে হয় যে না, ইটস এ লাইক ডিফারেন্ট। হ্যাঁ, অ্যাস্থেটিকটার দিকেও হয়তো বা কালারের দিক থেকে কিংবা ডেকোরেশনের দিক থেকে প্রিমিয়াম মনে হয়। তো এই যে চেঞ্জেসগুলো, এগুলো আসলে মানে আপনি কিভাবে করেন কিংবা কিভাবে এই আইডিয়াগুলো আসে? লাকিলি আমাদের গ্লোবাল টিম আমাদেরকে খুব হেল্প করে। তো ওনারা অলমোস্ট প্রতি বছরই আমাদের রিটেল যে কনসেপ্টগুলো আছে, রিটেল কনসেপ্টগুলো ওনারা আমাদেরকে প্রোভাইড করেন, যে কোন বছর কোন কনসেপ্টে যাব। তো আমরা এটা ফলো করে পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে ব্ল্যান্ড করার চেষ্টা করি। সেটা হচ্ছে লোকজনের লোকাল টেস্টের সাথে একটু ব্ল্যান্ড করার চেষ্টা করি। কারণ একেবারে ইউরোপের মতো করে তো আমাদের এখানে আমরা ইমিটেট করতে পারবো না। আমরা চেষ্টা করি দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার জন্য, কম্বিনেশন করার জন্য কোথায় ব্যালেন্সের জায়গাটা সেটা আমরা খোঁজার চেষ্টা করি। তো ওই যে বললাম আপনার, আমরা গ্লোবাল কানেকশনটা আমাদের সবসময় থাকে, সেটার কারণে আমরা আপডেটেড ভার্সনগুলো আমরা পাই। ইভেন আপনি শুধু নট অ্যাবাউট আপনার ডেকোরেশন, ঠিক আছে, আপনি যদি বলেন আপনি টেকনোলজি যদি বলেন, হ্যাঁ, রিটেলে অনেক ধরেন আপনার এখন অনেক টেকনোলজি এসছে যেগুলো আপনার হয়তো আগে ছিল না, সেগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি কারণ গ্লোবাল ইয়ের কারণে। সেই ধরনের একটা আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি আমরা রিসেন্টলি আমরা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি বা আমরা একটা স্টাডি চালাচ্ছি, সেটা হচ্ছে আপনার এটাকে বলে ক্যামেরা অ্যানালিটিক্স। হ্যাঁ, ধরেন আমাদের স্টোরগুলো কিন্তু আমাদের ক্যামেরা আছে, আপনার সিসিটিভি আছে। হ্যাঁ, তো আপনার AI এর মাধ্যমে আপনি আপনার বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার এখানে কতজন মেল আসলেন, কতজন ফিমেল আসলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার স্টোরের কোন জায়গাটাতে আপনার কোন জায়গাটাতে আপনার ভিড়টা বেশি, ক্রাউডটা বেশি, কেন বেশি, আপনি তাহলে এরপর আপনি ওই জায়গাটা আপনি অ্যানালাইজ করতে পারবেন। হ্যাঁ, কেন বেশি। তারপর হচ্ছে আপনার ডুয়েল টাইম কত, একজন কাস্টমার কতক্ষণ আপনার স্টে করছে। আমরা একটা স্টাডি করেছি, সেটা হচ্ছে R² স্ট্যাটিস্টিক্স যদি করেন তাহলে R² মেথড যেটা, সেটা আমরা করেছি, উইচ ইজ অলসো আপনার স্ট্যাটিস্টিক মেজার ইন রিগ্রেশন অ্যানালিসিস। হ্যাঁ, তো আমরা ওটা করে দেখেছি আমাদের ধরেন আপনি কাস্টমার সার্ভিস আমরা যদি বেশিক্ষণ দিতে পারি, বা আপনার এই যে শু যদি পড়ানোর ক্ষেত্রে আমরা যদি হেল্প করতে পারি, বা কাস্টমার যদি বেশিক্ষণ যদি থাকে, তাহলে আমরা কিন্তু এটা একটা পজিটিভ একটা কোরিলেশন আছে। তো এই ধরনের অ্যানালিটিক্সগুলো আমরা গ্লোবাল গাইডলাইন এবং গ্লোবালের একটা বড় ধরনের হেল্প আমরা পাই। আচ্ছা, আমার একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা একজনকে চিনতাম, উনি হচ্ছে বাকের ভাই নাটকে ছিলেন। হ্যাঁ, মানে বদি ভাই।
তো বদি ভাই কি আপনার সাথে কাজ করতো এবং সে আসলে কে ছিল? উনি আমার বস ছিলেন, ওনার হাতে আমার রিক্রুটমেন্ট 2005 সালে উনি আমার ইন্টারভিউ নেন। উনি এবং তখন আমাদের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন জিএল জানাকো। উনি এবং মিস্টার জিএল জানাকো আমার ইন্টারভিউ নেন। তো ওনার হাতে আমার রিক্রুটমেন্ট, এবং ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে। উনি আমাকে বেশ, সবাই জানে উনি আমাকে বেশ পছন্দ করতেন, অনেক স্মৃতি আছে। ওনার সবচেয়ে বড় যেটা আপনার বাটার মাধ্যমে উনি ডেফিনেটলি হচ্ছে, কিন্তু ওনার স্টারডমটা বাটার কাজে অনেক হেল্প করেছে। মানে সেলিব্রিটি স্টারডম যেটা, তারপর হচ্ছে কি, এবং উনি খুবই একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে ওনার গ্র্যাজুয়েশন, এবং ওনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সাংঘাতিক রকম ভালো ছিল। তারপর উনি খুবই ডিসিপ্লিনড একজন মানুষ, সাংঘাতিক রকম ডিসিপ্লিন মানুষ ছিলেন। উনি কোনো ডেভিয়েশন পছন্দ করতেন না। সো ওনার সাথে যারা কাজ করতেন, দে হ্যাড টু বি অন দেয়ার টো। হ্যাঁ, আমার মনে আছে আমি তখন একটা প্রোডাক্ট লঞ্চ করছি, আমাদের জেনিফার নামে একটা প্রজেক্ট আমরা শাকিরা নামে একটা প্রজেক্ট আমরা লঞ্চ করছি। ওটার জন্য আমি স্টোর ওয়াইজ প্ল্যান করছিলাম প্রোডাক্টটা। আমি তখন প্রোডাক্টে কাজ করতাম। উনি স্টোর ওয়াইজ প্ল্যানটা আমাকে দিয়ে সম্ভবত 20 বার চেঞ্জ করিয়েছেন, যতক্ষণ পর্যন্ত উনি আপনার স্যাটিসফাইড হয় না। ওনার সাথে কাজ করতে অনেকে বিরক্ত হতো, বাট ওনার সাথে কাজ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। উনি কারণ হচ্ছে কি, খুবই ম্যাথোডিক্যালি কাজ করতেন, খুবই ডিসিপ্লিন নিয়ে কাজ করতেন, এবং শেখার মতো ওনার কাছ থেকে শেখার অনেক কিছুই ছিল। এবং ভেরি ইন্টারেস্টিংলি মেবি আপনি এখন তার পজিশনে আছেন, রাইট? জি, আমি ইন্টারেস্টিংলি আমি ওনার পজিশনে আছি। তো উনি চলে যাওয়ার পরও ওনার সাথে আমার ফোনে কথা হতো। উনি আমাকে এনকারেজ করতেন এবং বলতেন যে আপনাকে আমি চাইতাম আপনি এই ধরনের পজিশনে আসেন। তো বিভিন্ন সময় ফোনে কথা হতো, এবং হি ওয়াজ মাই। আরফান ভাই, একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যুগের সাথে সাথে স্টাইল চেঞ্জ হচ্ছে। তো এই যে স্টাইল চেঞ্জ হচ্ছে, মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী যেমন আমি যদি বনানীর কথা বলি, যেহেতু আমার বনানীতে প্রচুর যাওয়া আসা হয়, তো আমি একদম ছোটোবেলা থেকেই ওখান থেকে আমার জুতা কেনা হচ্ছে, ইকবাল সেন্টারের নিচে আপনাদের যে শোরুমটা আছে। তো তখন একটা রকমের ভেরিয়েশন দেখতাম যে মানে আমার কাছে একটা সময়, এখন থেকে 5 বছর আগে মনে হয়েছিল যে বাটার যে ডিজাইনগুলো সেগুলো যেন ওল্ড হয়ে যাচ্ছে, ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখলাম একটা ট্রান্সফরমেশন আসলো এবং সব কিছু চেঞ্জ হয়ে গেল। এখন যেন বাটা মানে মনে হচ্ছে প্রিমিয়াম। এই যে হঠাৎ করে একটা টুইস্ট আসলো, তা আপনারা কীভাবে ফাইন্ড আউট করলেন যে আমার এই জিনিসগুলো চেঞ্জ হওয়া প্রয়োজন? অবশ্যই আপনাদের একটা গাইডলাইন ছিল, ইন্টারন্যাশনাল কোম্পানি, কিন্তু এই যে প্রসেসটা, এটা আপনারা কীভাবে ডেভেলপ করেন বা ফাইন্ড আউট করেন? এটা লাইফস্টাইল এর জন্য সবাই কিন্তু আপনার গ্লোবাল ট্রেন্ডগুলো ফলো করে। ডেফিনেটলি আমাদের গ্লোবাল টিমও এটা ফলো করতো। তারপরে এটাও বুঝতে পারলো যে হয়তো মানুষের রুচিতেও পরিবর্তন হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, WGSN একটা, আপনার নাম শুনেছেন কিনা, একটা আপনার ম্যাগাজিন এবং আছে। ওরা হচ্ছে কি আপনার প্রতি বছর আগামী বছর কী ধরনের আপনার ফ্যাশন আসবে বা লাইফস্টাইলে কী ধরনের আপনার প্রোডাক্টগুলোতে কী ধরনের চেঞ্জ আসবে, ওনারা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করে আপনার সবাইকে যারা ওনাদের কাছ থেকে সাবস্ক্রাইব করতে পারে। তো এইগুলো একটার কথা বললাম আর কি। পাশাপাশি আপনি তো প্র্যাকটিক্যালি আপনি মার্কেটে দেখতে পাচ্ছেন। তো একটা আমাদের যেটা আমরা ক্যাম্পেইন করলাম, সেটা হচ্ছে সারপ্রাইজিংলি বাটা। যে আমরা এক সময় মনে করতাম যে আপনারা দেখেছেন কিনা, বাটার লাল একটা স্যান্ডেল ছিল চামড়া, হ্যাঁ, সাংঘাতিক রকম পপুলার ছিল এবং ছিটতো না এটা। আমি নিজেও পড়েছি, হ্যাঁ, আমরাও ছোটোবেলায় পড়েছি। তো তখন দেখা গেল কি মানুষ আর এগুলা পড়ছে না, কারণ হচ্ছে কি আপনার গ্লোবালি বলেন, লোকালি বলেন, ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। তখন বাটাও ডিসিশন নিল যে উইল অলসো চেঞ্জ। হ্যাঁ, তখন আমাদের প্রোডাক্টও চেঞ্জ আসলো, পাশাপাশি সেটা আমরা ক্যাম্পেইনে চালালাম সারপ্রাইজিংলি বাটা। হয়তো বাটাতে এসে আপনি সারপ্রাইজ হবেন, যে আপনি যেরকম সারপ্রাইজ হলেন সেরকম আমরা আসলেই চেয়েছি আপনার লোকজন সারপ্রাইজ হোক। এখন আপনি বলতে পারেন যে আমরা ট্রেন্ডের সাথে আছি। এটা অনেকটা হচ্ছে যে মানে উনি যে কোয়েশ্চেনটা করলো, সেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বছর হয়তো বা একই স্টাইল ছিল, কারেক্ট, এবং সেটা একটা সময় মানুষ মনে করতো যে বাটা হচ্ছে কাইন্ড অফ ভিনটেজ কালেকশন, মানে এখানে গেলে নতুন স্টাইল পাওয়া যাবে না। এটা কি একটা অন্য যারা আপনার লোকাল কম্পিটিটর যারা আছে তাদের কারণেও কি একটা মানে হয়েছে যে তাদেরও একটা মানে প্রেশার ছিল
আপনাদের স্টাইলের উপরে, যেহেতু আপনি একটু ভিন্টেজ কালেকশন মধ্যে ছিলেন, এর মধ্যে অন্যরা আবার অনেক কী বলে ফ্যাশন ট্রেন্ডি জিনিস নিয়ে আসছে, তখন কিন্তু একটা পিয়ার প্রেশার কিংবা কম্পিটিটর প্রেশার ছিল কিনা আসলে? এটা আপনার, হ্যাঁ, আপনি ইন্টারনাল চেঞ্জের তো একটা ইয়ে আছে, পাশাপাশি কম্পিটিশন ইজ ব্লেসিং। আপনার কম্পিটিশন আপনাকে আপনার প্রতিনিয়ত আপনার ইমপ্রুভ করতে আপনার হেল্প করে। ডেফিনেটলি আমি প্রেশার বলবো না, আমি বলবো যে আপনার পিয়ার প্রেশার না বলে এটা হচ্ছে আপনার ট্রেন্ডের সাথে সবাই একসাথে চলার একটা ইয়ে আছে। লাকিলি আমাদের কম্পিটিশনের সাথে আমাদের সাংঘাতিক ভালো সম্পর্ক, হ্যাঁ। তো পিয়ার প্রেশার না, আসলে এটা হচ্ছে আপনার একজনের দেখা থেকে আরেকজন করে, তারপর হচ্ছে আপনার সবাই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সবাই টিকে থাকার জন্য সবাই সবারটুকু আপনার ভালোভাবে করতে চায়, চেষ্টা করে। রাইট। এখন একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা দেখি সারা বছরই আপনাদের কিছু কিছু ব্রাঞ্চে ডিসকাউন্ট থাকে, 40% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, ইভেন 65% ডিসকাউন্ট। এই যে বিভিন্ন ব্রাঞ্চেসগুলোতে এই ডিসকাউন্টগুলো হয়, আসলে কি করে হয়? দেখা যাচ্ছে ওখানে যে জুতোগুলো বিক্রি করা হচ্ছে, সেই জুতাই হয়তো আমি অন্য জায়গা থেকে কিনছি 2000-2500 টাকায়, অথচ ওই ব্রাঞ্চে গেলে আমি সেটা পাই 500-600 টাকায়। কীভাবে এটা সম্ভব হচ্ছে? আমাদের তো ডিসকাউন্ট আসলে ইউনিফর্মিটি মেনটেন করে, আমি এই ধরনের হওয়ার কথা না। আমি নর্মালি ডিসকাউন্ট যখন দেওয়া হয় তখন মোটামুটি আমরা সব জায়গায় একই সাথেই ডিসকাউন্ট চলে। সোফার আমরা এই ধরনের কেস, আমি হয়তো ক্লিয়ারেন্স স্টোর ছাড়া বাকি সবগুলোতে আপনি সিমিলার ইয়ে পাবেন, আমার মনে হয় না। ক্লিয়ারেন্স স্টোর তো একটু ডিফারেন্ট, মানে ক্লিয়ারেন্স স্টোরগুলোতেই কি আপনার হচ্ছে 50% বা 40% বড় ডিসকাউন্ট সারা বছরই থাকে? ক্লিয়ারেন্স স্টোর সারা বছর থাকে। অন্যান্য স্টোরগুলো তো আমরা আপনার পিরিয়ডিক্যালি আপনার চালাই, যেগুলো আপনার আমাদের স্ট্র্যাটেজির একটা পার্ট, হ্যাঁ। অথবা আপনার ধরেন লিকুইডেট করার জন্য আমাদের আপনার ডিসকাউন্ট চালাতে হয়। তারপরে এই ডিসকাউন্টের একটা কথা কিছুদিন আগে শুনেছিলাম, এটা আমি যে কোথাও পত্রিকায় দেখেছি বা আমার কাছে আমার বেশ কয়েকজন পরিচিত যারা বাটার জুতা কিনতেন তারা শেয়ার করেছিল, হতে পারে তথ্যটা সঠিকও না, জাস্ট আমি আজকে যেহেতু আজকে আপনাকে পেয়ে গেছি, যে বাটা দেখা যাচ্ছে যে তার 3000 টাকা দামের জুতা, সেই জুতাটাকে তারা শো করছে এটার প্রিভিয়াস প্রাইস ছিল 3500 টাকা বা 4000 টাকা দিয়ে তারা হচ্ছে 20% ডিসকাউন্টে বিক্রি করছে 2500 টাকা। মানে আমি কথা শুনেছি। এখন আসলে কি এরকম কোনো কিছু কোনো দিন পাঠাতে হয়েছে না, এটা জাস্ট আমার বলতে একটা হিউমার? এটা হচ্ছে কি আমার ধারণা কোনো ক্ষেত্র হতে পারে, বাট বাটার মতো একটা কোম্পানির ক্ষেত্রে এটা প্রশ্ন আসে না। কারণ হচ্ছে আমাদের প্রফিট লাইনটা খুবই থিন, যে নতুন নতুন আপনার কম্পিটিশন এসে ওনারা মনে করেছে আপনার শুরুতে হয়তো অনেক প্রফিট, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং আপনার শুরুতে আপনার প্রফিট লাইনটা খুবই থিন, বটম লাইনটা খুবই থিন। এত থিন হওয়ার পরে আপনাদের এত বড় টিম, এত বড় কোম্পানি গ্লোবালি কীভাবে ম্যানেজ করা সম্ভব হচ্ছে? আপনার স্কেলেবিলিটি আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার আমরা ভলিউম কত, আলটিমেটলি আপনার এই থিন লাইন দিয়ে আপনার মাল্টিপ্লাই যদি করি আমার ভলিউম দিয়ে, হ্যাঁ, সো এটা ওভারঅল আপনার স্কেলেবিলিটির কারণে আমরা হচ্ছে আপনার এই যে সার্ভাইভ করছি এবং গ্রো করছি। স্কেলেবিলিটি ইজ দ্য কি, আপনার বিশেষ করে এখনকার সময়ের জন্য আরও বেশি প্রযোজ্য। আরফান ভাই, আমি বাটা প্রসঙ্গে না গিয়ে আপনার প্রসঙ্গে যাই। সেটা হলো যে ভেরি হ্যাপি, সেটা হলো যে ধরেন এই যে আপনার জার্নি, আই উড সে যে এই 20 ইয়ার্স ধরে আপনি বাটাতে আছেন, বাট এরকম অনেকেই আছে যে তার 20 ইয়ার্স ধরে কাজ করছে, 15 ইয়ার্স ধরে কাজ করছে, বাট তারা কিন্তু আপনার পজিশনে যেতে পারছে না, অ্যাজ অ্যান এক্সাম্পল। তো there can be like certain traits or certain things like আপনি হয়তো বা প্র্যাকটিস করেছেন যার ফলে আপনার ট্রান্সফরমেশনগুলো হচ্ছে, কিংবা সেই সম্বন্ধে যদি আপনি একটু কাইন্ডলি বলেন। ধরেন আপনার একজন সাকসেসফুল পারসন এবং একটা আনসাকসেসফুল পারসন পার্থক্য কোথায়? হ্যাঁ, নাম্বার ওয়ান লার্নিং। আপনার লার্নিংটা আপনার কখনোই ইয়ে করেন। পয়েন্ট নাম্বার ওয়ান, দু ধরনের মানুষ আপনার লার্ন করেন। একটা হচ্ছে আপনার ডেড ম্যান, আরেকজন হচ্ছে আনসাকসেসফুল ম্যান। হ্যাঁ, সো আপনার ডেড ম্যানের আপনার লার্নিংয়ের শেষ, কিন্তু আর একজন হচ্ছে আপনি আনসাকসেসফুল পারসন, সে যে লার্নিং থামিয়ে ধরে নিছে যে আর সাকসেসফুল হবে না। এটা হচ্ছে আমি বলি লিড মডেল। লিডটা কি আপনার ইউ উইল টেক দ্য ওনারশিপ অফ ইউর লাইফ, ইউর ক্যারিয়ার। আপনার নাম্বার ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে লার্নিং। নাম্বার টু হচ্ছে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে আপনার কেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার
স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। লাইফটা কিন্তু আপনার টি-20 ম্যাচ না, এটা হচ্ছে একটা টেস্ট ম্যাচ। আপনি বেশি আপনার প্রতি বলে ছক্কা মারার চাইতে এখানে কতটা বল ছাড়তে পারলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং কতদিন আপনি টিকতে পারলেন, কত মিনিট। ধরুন আপনি আমি যদি দুটো বটলের কথা বলি, একটা হচ্ছে আপনার এই যে ওয়াটার বটল, একটা হচ্ছে ধরুন আপনার 7-আপের বটল। হ্যাঁ, আপনি ধরুন এটা আপনার সিদ্ধান্ত, আপনি কি ওয়াটার বটল হবেন নাকি আপনার 7-আপের বটল হবেন। আপনি যদি ওয়াটার বটল সারাদিন ঝাঁকান কি হবে আলটিমেটলি? হ্যাঁ, ও ঝাঁকি খেয়েছে কিন্তু ওর কিন্তু আপনার ইমোশন লাগেনি, লেগেছে, কিন্তু ইমোশনটা করার পর সাথে সাথে স্টেবল হয়ে গেছে। আর 7-আপ বা পেপসির ক্ষেত্রে কি হলো, সেটা স্টেবল। তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা এমন না যে আপনার ইমোশন নাই, সো ইমোশনটাকে আপনি কীভাবে ইউটিলাইজ করবেন সেটা হচ্ছে সাংঘাতিক রকম ইম্পর্টেন্ট। নাম্বার 3 যদি বলি, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আপনি যদি ধরেন ঢাকার বাইরে কাজ করেন, আপনাকে একভাবে কাজ করতে হবে, ঢাকার মধ্যে কাজ করতে হলে একভাবে কাজ করতে হবে, ফিল্ডে কাজ করতে হলে আপনাকে একভাবে কাজ করতে হবে, আর আপনি যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রোলগুলোতে কাজ করেন তাহলে আপনাকে একভাবে কাজ করতে হবে। অ্যান্ড দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, আমি পরবর্তীতে এটাতে আসবো, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন সেলস পার্সন অ্যান্ড সেলস লিডারশিপ। হ্যাঁ, দুটো সেপারেট একটা জিনিস, তখন আপনার এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। অ্যান্ড ফাইনালি দ্য ডিসিপ্লিন ক্রিয়েটস ট্রাস্ট। হ্যাঁ, আপনি যদি এই কটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, লার্নিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন, এটা হচ্ছে একটা দিক। আপনি এইটা যদি আপনি রিলিজিয়াসলি ফলো করেন, লার্নিং যদি আপনি যদি কন্টিনিউয়াসলি রাখেন, কী হয়, আমরা ইউনিভার্সিটিতে থেকে বের হওয়ার পরে আমরা কিন্তু পড়ালেখা ছেড়ে দিই। তা আসল পড়ালেখা শুরু হচ্ছে আপনি যখন when you will take your own responsibility, এরপর থেকে আপনার পড়ালেখা কিন্তু শুরু। হ্যাঁ, আরো বেশি। হ্যাঁ, আপনি কিন্তু ওটা সার্টিফিকেট নিয়েছেন, সেই সার্টিফিকেটের জন্য যতটুকু পড়ালেখা অতটুকু, এরপরের পড়ালেখাগুলো তো সাংঘাতিক। কারণ হচ্ছে আপনার ওই যে অ্যাডাপ্টেবিলিটি, এটার জন্য আপনি 2 বছর আগে যেটা শিখেছেন সেটা হচ্ছে আপনার আর 2 বছর পরে এটা অবসোলেট হয়ে যেতে পারে। আপনার নতুন লার্নিং হবে, আপনি আনলার্ন করতে হবে আগেরটা, তারপর হচ্ছে আপনার রিলার্ন করতে হবে। আপনি ধরেন আপনি এক সময় আপনার মনে আছে কিনা, যারা টাইপিং করতো তাদেরকে মনে করতো সাংঘাতিক বড় ব্যাপার, টাইপিং একটা বড় ধরনের স্কিল মনে করতো, স্কিল সাংঘাতিক। তা আপনি কি বলবেন যে এখন টাইপিং অনেক বড় একটা স্কিল? এটা তো অবসোলেট। ইভেন আপনি অনেক ক্ষেত্রে আমার তো টাইপিং করাই লাগে না, আপনি যদি মুখে বলি আপনার টাইপ হয়ে যাচ্ছে। আপনার এক সময়কার খুব ভালো স্কিল আপনার 10 বছর পরে কোনো কাজে আসবে না। আপনি সেজন্য কী করতে হবে, কন্টিনিউয়াস আপনি লার্নিংটা আপগ্রেড করতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের হাল ছেড়ে দেওয়ার অভ্যাস। আপনি যে কোনো প্রফেশন, আমি সেলস প্রফেশনের কথা যদি আমি বলবো যে আপনার বি এ লায়ন। লায়নটা কি, একজন সিংহ আপনার একটা শিকার ধরার জন্য আপনার 4বার, 4র্থবারের সে আপনার সাকসেসফুল হয় অ্যাভারেজে। হ্যাঁ, 3বারই কিন্তু সে ফেল করে। এখন আমি তো বনের রাজা, কিং অফ দ্য জাঙ্গল। হ্যাঁ, এখন আমি 3বার, একবার ফেল করলাম, 2বার ফেল করলাম, আমি রাগ করে যদি আমি বসে থেকে না আমি তো রাজা, হ্যাঁ ট্রাই করবো না, আমি আর ট্রাই করবো না, তাহলে তোকে না খেয়ে মরতে হবে। আমি আপনার এলভিস প্রিসলি আপনার সর্বমোট প্রায় 730টা মতো আপনার গান রেকর্ড করেছিলেন। এর মধ্য থেকে মাত্র 40টা আপনার খুব ভালোভাবে আপনার পপুলার হয়েছে। চিন্তা করেন আপনি। হ্যাঁ, তাহলে উনি এতগুলো করেন, উনি যদি গান গাওয়া ছেড়ে দিন কী হতো, আমরা এলভিস প্রিসলিকে পেতাম। পাবলো পিকাসো, হ্যাঁ, আপনার প্রায় 1800 মতো আপনার ছবি এঁকেছেন। এর মধ্যে এরকম 30টা না কতটা ছবি আপনার পপুলারিটি পেয়েছে। তারপর আইজ্যাক নিউটন, উনি 11টা আপনার
1100 উনি আপনার প্যাটেন্ট করেছেন। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে আপনার ভালভ। হ্যাঁ, এখন সবাই যদি ছেড়ে দিত, আজকে আমরা এই যে এলভিস প্রিসলি বলেন, পাবলো পিকাসো বলেন, আইজ্যাক নিউটন বলেন, কাউকেই পেতাম না। তো আমি আপনার তাহলে ওনারা যদি আপনার এত বড় হতে পারে, আপনি বা আমি কোথাকার কি, আমি যদি ছেড়ে দেই, হ্যাঁ, আমি কতবার পড়ে বলা আছেন যে কতবার পড়লাম সেটা বড় কথা, আমি কতবার উঠলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রতিটা লাইফে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফেইলিয়ার, হার্টব্রেক, রিজেকশন আর দ্য স্টেপিং স্টোন। আপনি কখন ফেল করবেন? যখন I will take decision. কারেক্ট, যখন আপনি ইনিশিয়েট When I'll করবেন। take the decision, I failed. আপনি ফেল করছেন মানে আপনি এক ধাপ কিন্তু এগিয়ে গেছেন, ট্রাই করতেছেন। এরপর কিন্তু আপনি নতুনভাবে শুরু করতে হবে না। কখন আপনি রিজেক্ট হবেন? যখন আপনি কারোর কাছে একটা প্রপোজাল নিয়ে যাবেন, তার রিজেক্ট হওয়ার পর আপনি শিখলেন কিন্তু, আচ্ছা ঠিক আছে, যে রিজেক্টটা করলেন, উনি আপনাকে কিন্তু একটা ফিডব্যাক দিবে যে এই জিনিসটা, এখন যদি আপনি না যেতেন, আপনি কি ওই জিনিসগুলো জানতেন? সো মনে রাখতে হবে যে আপনার জিতার জন্য হারাটাও শিখতে হয়। আমি আরেকটা গল্প বলি, যে রিসেন্ট একটা গল্প এখন খুবই আপনার ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একজন ভদ্রলোক, উনি খুবই কোন একটা স্টেট থেকে প্রতিটা ক্লাসে উনি ফার্স্ট ছিলেন। তারপরে আইআইটিতে পড়ালেখা করেছে, আইআইটিতে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। এরপরে আমেরিকাতে গেছে, সিলিকন ভ্যালিতে খুব খুব ভালো পজিশনে জব পেল। তারপরে উনি গ্রো করলেন, বিশাল বাড়ি গাড়ি, অনেক টাকা স্যালারি। রিসেশন বা অন্য যে কোনো কারণে হোক, ওনার হঠাৎ করে চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পর ওনার বাড়িটা মর্টগেজ করা ছিল। তারপরে হচ্ছে কি আপনার উনি যেটা করলেন সেটা হচ্ছে আপনার ওনার স্যালারি যা পেতেন তার সে কম দিয়েও আপনার পাচ্ছিলেন না, ওনার জব পাচ্ছিলেন না। এদিকে আপনার হোম লোন সব কিছু মিলিয়ে উনি আর নিতে পারছিলেন না। তারা ডিসাইড করলো আপনার সুইসাইড করবে। উনি প্রথমে ওনার ওয়াইফকে শ্যুট করলেন, বাচ্চাগুলোকে শ্যুট করলেন, পরে উনি নিজেকে শ্যুট করে আপনার সুইসাইড করেন। এটার কারণ হচ্ছে কি উনি নেভার ফেইলড। ছোট ছোট ফেলগুলো যদি উনি অভ্যাস করতেন, ছোট ছোট ফেলগুলো যদি উনি প্রথম থেকে যদি এক্সপিরিয়েন্স করতেন, হ্যাঁ, তাহলে এই সিচুয়েশন আপনার কি হতো। এই জন্য হ্যাঁ, এটা তা আমার সবচেয়ে বড় সেটা হচ্ছে আমি অনেকবার ফেল করেছি, অনেকবার। হ্যাঁ, সেটা নিয়ে হয়তো বই লেগেছে, কতবার ফেল করেছি সেটা নিয়ে বই করে, কিন্তু আমি ফেল করে আমি কিন্তু বসে থাকিনি। আমি কী কারণে ফেল করলাম, আমি কী কারণে রিজেক্টেড হলাম, সেগুলো আমি বের করার চেষ্টা করেছি, সেগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি অনেকবার আমি অলসো এই যে আপনার হার্টব্রেক তো আমার অনেকবার হয়েছে, কিন্তু আপনার একটা সময় আপনার ওই যে ইমোশন থেকে বের হয়ে আপনার প্র্যাগম্যাটিক ডিসিশনগুলো নিতে হয়। সেই ডিসিশনগুলো যারা নিতে পারে তারা উঠতে পারে ডেফিনেটলি। এর পাশাপাশি আমি কিছু মেন্টর পেয়েছিলাম আমার সার্ভিস লাইফে, তারপর হচ্ছে আমার ম্যানেজমেন্টেরও অনেক আমি হেল্প পেয়েছি, আমার বসের হেল্প পেয়েছি, বস যারা ছিলেন তাদের হেল্প পেয়েছি, এখন যারা বস আছেন তাদেরও হেল্প পাচ্ছি। এই সব কিছু মিলে কেন হেল্প পাচ্ছি, আমি ওরকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছি, সেজন্য আপনার এই ইয়েটা পেয়েছি। ডেফিনেটলি। আরফান ভাই, লার্নিংয়ের কথা যেহেতু আসলো, লাইক আপনার সাথে একবার আমার কথা হয়েছিল যে আপনি দেশের বাইরেও ছিলেন, মানে বাটার কোনো একটা পজিশনে দেশের বাইরে ছিলেন, সেখানে আপনার অনেক লার্নিং হয়েছিল, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। আমার বাটা ইন্ডিয়াতে কাজ করার সুযোগ হয়েছে, অনেক দিন ছিলাম ওখানে। আমার সাথে একই কন্ডোতে আমার থাকতেন আপনার বেশ কিছু দেশের লোকজন, থাই ছিলেন, মালয়েশিয়া ছিলেন, ইন্ডিয়ান ছিলেন, তারপরে আপনার ইটালিয়ান ছিলেন, কলম্বিয়ান ছিলেন, বলিভিয়া ছিল, তারপর হচ্ছে কি কেনিয়ান ছিলেন। তো আমার যেটা দেখেন, ইউনিভার্সিটির পড়ালেখা তো একটা পড়ালেখা, এটা এক ধরনের পড়ালেখা, যেটাকে আপনি ফাউন্ডেশন বলতে পারেন। এটা যদি আপনি একটা বিল্ডিংকে যদি আপনি 100 তলা করতে পারেন বলেন, তাহলে ইউনিভার্সিটির বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটা হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ, পরবর্তী এগুলো কিন্তু আপনার নিজেকে ব্লক করতে। তো লাকিলি আই গট দ্য অপরচুনিটি। আমি এই যে সবার সাথে কাজ করে যেটা শিখেছি সেটা হয়তো নর্মালি শিখতে 10 বছর লাগতো, কিন্তু এই আমার এক বছর যেটা লার্ন করেছি, কারণ হচ্ছে এক একটা দেশের এক এক ধরনের আপনার কালচার, তারপর হচ্ছে কি এক একটা বেস্ট প্র্যাকটিস আছে, যে ওনাদের বেস্ট প্র্যাকটিস প্রতিদিন যেহেতু কাজ করতাম একসাথে, বেস্ট প্র্যাকটিসগুলো
দেখতাম, কালচার সম্পর্কে জানতাম, তখন আপনার ইনফরমেশন যত বেশি গ্যাদার করুন, আপনার আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন যত বেশি গ্যাদার করুন, তত বেশি আপনার নলেজ লেভেলটা আপনার ডেভেলপ করবে, আপনার রিচ হবে। তো ওটাও এক ধরনের বড় ধরনের লার্নিং। এটা আমার জন্য একটা বড় ধরনের লার্নিং ছিল। আচ্ছা আরফান ভাই, আপনার একটা জিনিস আমি খেয়াল করেছি যে আপনি ধরেন বাটার মতো একটা ব্র্যান্ডে আপনি রিটেল সেলস ডিরেক্টর হিসেবে আছেন, বাট আপনাকে আমি সবসময় দেখেছি যে আপনি অনেক বেশি হাম্বল। মানে আপনি যেখানে বসেন কিংবা যার সাথে কথা বলেন, কেউ হয়তো বা কখনো বুঝবে না যে আপনি অনেক বড় একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন। তো এই যে হাম্বলের যে ব্যাপারটা, এখানে কি আপনার কোনো ইন্সপায়ারেশন ছিল? মানে এটা কি আপনি কারোর কাছ থেকে শিখেছেন কিংবা আপনি কাউকে ফলো করেন, সে সম্বন্ধে যদি একটু বলেন। আমি আমার লাইট হাউস হচ্ছে আমার মা, উনি বেঁচে নেই। তো উনি একাধারে আমার ফিলোসফার, আমার মেন্টর, এবং সবচেয়ে বড় মেন্টর। আমি বলবো যে আমার লাইফের সবচেয়ে বড় মেন্টর হচ্ছে আমার মা। শি ওয়াজ ভেরি হাম্বল, হ্যাঁ। এবং উনি কোনোদিন, আমার এত বড় হয়েছে আপনি ছোটো বাচ্চা বয়স থেকে, উনি কোনোদিন আমাদেরকে মানে একটা বকা দেননি, হ্যাঁ। তারপরে অসম্ভব হাম্বল ছিলেন। ওনার ইয়েটা আমি চেষ্টা করেছি, ওনার হাম্বলনেসটা ওনার পর্যায়ে আমি যেতে পারিনি কখনো, বাট আমি চেষ্টা করি। হাম্বল হওয়ার একটা সুবিধা আছে, হ্যাঁ। সেটা হচ্ছে আপনি যখন বলবেন আমি অমুক, হ্যাঁ, তখন কিন্তু আপনার আশেপাশের লোকজন ওনাদের ইনফরমেশনগুলো শেয়ার করা আপনার বন্ধ করে দেবে। আপনার আশেপাশের লোকজন যা জানে সেটা বলা বন্ধ করে দেবে। তখন আমার কিন্তু লার্নিং যেটা স্কোপটা বন্ধ হয়ে যাবে। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কি অন্যের কাছ থেকে কি শিখতে পারি সেটা চেষ্টা করি, যে ঠিক আছে লোকজনকে বলতে দিই, হ্যাঁ, তাহলে আমি আরও কিছু লার্ন করব। তো এটা প্রথমত হচ্ছে কি আমি একটু হেরিডিটি আপনার পেয়েছি, আর দ্বিতীয় হচ্ছে আমার নিজের স্বার্থ বলতে পারেন, যেটা হচ্ছে আপনার লার্নিংয়ে আমার আপনার অনেক হেল্প করে। পাশাপাশি আরেকটা সাংঘাতিক রকম হেল্প করে, সেটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফেও আমি আমার কলিগদের কাছ থেকে, আপনার কোম্পানি থেকে, আমি যেখানে আমি সাংঘাতিক রকম, আমার এই ইয়ের কারণে, আমার এই অ্যাট্রিবিউটটার কারণে আমি সাংঘাতিক রকম হেল্প পাই। এবং সেটা আমি যতটুকু হাম্বল, হ্যাঁ, তার চেয়ে বেশি গুণাকার এটা আমার কাছে ফেরত আসে, হ্যাঁ। এটা হচ্ছে একটা বলতে পারেন যে এটাই মূল কারণ। আরেক কোনো কারণ কি আছে, যেমন আপনি আপনার প্রতিষ্ঠানের কাউকে ফলো করেন, এরকম কোনো ব্যাপার আছে? আমার প্রতিষ্ঠানের কাউকে আমি ওভাবে আসলে ফলো করি না। আমি যেটা করি সেটা হচ্ছে হয়তো এক একজনের এক এক দিকটা ভালো, হ্যাঁ। কারো হাম্বলনেসটা ভালো, আমি ধরেন বাট সাহেবের হাম্বলনেসটা বললাম। কারো ধরেন আপনার ইন্টেলেকচুয়াল ইয়েটা ভালো, সেটা চেষ্টা করি। তো এক একজনের কাছ থেকে এক একটা নেয়ার। এবং আমি জানি যে আপনি একটা ভিজিটিং কার্ড নিয়ে ঘোরেন, বাট সেটা আপনার না। জি জি সেটা সম্বন্ধে যদি আপনি বলেন। সেটা আমি দেখাই। সেটা হচ্ছে আমার এটা হচ্ছে বাটা সাহেবের ভিজিটিং কার্ড, লাকিলি আমার সাথে আছে। তো এখানে ওনার একটা পরিচয় লেখা আছে, সেটা হচ্ছে থমাস জে বাটা, সিনিয়র শু সেলসম্যান। সিনিয়র শু সেলসম্যান, হ্যাঁ, সো হাম্বল। উনি বাটার ওনার, কিন্তু উনি বলছেন শু সেলসম্যান। সো উনি কতটুক আপনার হাম্বল হলে, কতটুক আপনার পিপল ওরিয়েন্টেড হলে উনি এটা দিয়ে ওনার যে লোকজন কি মনে করে সেটা হচ্ছে আমার সেলসম্যান যারা, ওরা হচ্ছে সবচেয়ে নিচের স্তরের লোকজন যেটা মনে করে, কিন্তু আসলে দে আর দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দ্য কোম্পানি, দে আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য কোম্পানি। কারণ তারা প্রতিনিয়ত কাস্টমারকে ফেস করছে। ও একদিকে হচ্ছে আপনি ওনার পরিচয় জানেন, পাশাপাশি হচ্ছে উনি এই যে সেলসের লোকজনদেরকে উনি এম্পাওয়ার করে গেলেন, যে আমিও তোমাদের মতো একজন সেলস পারসন, আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের মতো। ভেরি ইন্সপায়ারিং আই উড সে। আরমান ভাই, আপনার তো লাইফের একটা বিশাল সময় আপনি পার করেছেন বাটাতে, এর আগেও এফএমসিজিতে ছিলেন। লাইফে এরকম কোনো সিচুয়েশন এসেছে যখন আপনি প্রতিনিয়ত ফল ডাউনের সম্মুখীন হয়েছেন? এরকম কোনো কিছু যদি তুলে ধরেন যেখান থেকে আপনি আবার আপনার চেষ্টায় লার্নের মাধ্যমে আবার আপনি রিকভার করেছেন। স্পেসিফিক ঘটনা বলবো না, কিন্তু অনেকবার, হ্যাঁ অনেকবার। আপনার ওই যে বললাম আপনার হাঁটতে হাঁটতে জেতা, হ্যাঁ। সো সবচেয়ে বড় হচ্ছে হারার পরে বিলিফটুকু আপনার ইয়ে করা যাবে না, যে আপনার ম্যানিফেস্টেশন ট্রেনিং আপনারা করান, যে আপনার বিলিফকে অল্টার করতে পারাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এরকম আমি যখন আমি
প্রতিটা নতুন নতুন পজিশনে গেছি, নতুন নতুন আপনার চ্যালেঞ্জের সম্মুখীন অনেকবার ফেল করেছি, বাট আই ডিডন্ট গিভ আপ। হ্যাঁ, আই ডিডন্ট গিভ আপ। কিছু কিছু সিচুয়েশন যখন আপনি গিভ আপ করেন, বাট মোস্ট অফ দ্য কেসে আপনার গিভ আপ করতে পারবেন না। ঠিক আছে, আপনার একটা ল আছে, ল অফ অ্যাভারেজ। আপনি হয়তো কাস্টমারের কাছে, আপনি 10টা কাস্টমারের সাথে আপনি যখন আপনার ইন্টারেক্ট করবেন, হয়তো 2টোতে আপনি সাকসেসফুল হতে পারেন। ঠিক আছে, 3টাতে সাকসেসফুল, আপনি 10টাতে হবেন এরকম কোনো গ্যারান্টি নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেম, আপনি যখন আমি FMCG-তে ছিলাম, আপনার অনেক ডিস্ট্রিবিউটর হ্যান্ডেল করতে হতো। এক একজন ডিস্ট্রিবিউটর এক এক রকম। হ্যাঁ, আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার তখন এটাও একটা লার্নিং। আমি অনেক সময় ডিস্ট্রিবিউটর হ্যান্ডেল করতে আপনার ফেল করেছি। তখন যেটা হয় সেটা হচ্ছে আমি চেষ্টা করলাম কেন আপনার মানুষগুলো কীরকম। আপনি যখন মানুষকে হ্যান্ডেল করবেন বা মানুষের সাথে ইন্টারেক্ট করবেন, আমরা বলি না 12 রকমের মানুষ। হ্যাঁ, তো আসলে কিন্তু মানুষ 12 রকমের, কিন্তু 12 রকমের মানুষ আপনি মোটা দেখে আপনি 12 রকমের মানুষ তো আপনি মনে রাখতে পারবেন না। সো অন হাই লেভেল আপনি 4 ভাগে আপনি ভাগ করতে পারেন। কিভাবে আমি ওটা করলাম, যে ওভারকাম করলাম, সেটা আপনি সেটা হচ্ছে আপনার 4 ধরনের মানুষ যদি বলেন, কেউ হয় আপনার অ্যানালিটিক্যাল, কেউ হয় ড্রাইভার, আর কেউ হয় এক্সপ্রেসার, আর কেউ হয় অ্যামিয়েবল। ঠিক আছে, 4 ধরনের মানুষ হয়। আপনিও এই 4টার মধ্যে কোনো না কোনো আপনার ক্যাটাগরিতে আছে। বাট আপনি যখন ওনাদেরকে হ্যান্ডেল করবেন, ইউ হ্যাভ টু শিফট ইউর গিয়ার, রাইট, বেসড অন দেম। কারেক্ট, বেসড অন দেম। ঠিক আছে, আপনি যখন ধরুন আপনি একজন অ্যামিয়েবল পার্সন কারা, তারা একটু গল্প করতে পারেন, চা খান, আরে ভাই আপনি করবেন আর কি, করবেন আর কি, বসেন চা খাই, গল্প গুজব, উনিও কথা বলবে, আরেকজনকেও কথা বলতে হবে। কিছু আছে অ্যানালিটিক্যাল পার্সন, ওনারা বলে ভাই, ওনাদেরকে আপনি বোঝাতে হবে যে আপনি আপনার প্রোডাক্ট, আপনার যেটা আপনি অফার করেন, সেটা তো উনি কীভাবে বেনিফিটেড হচ্ছে, কত অ্যামাউন্ট কীভাবে বেনিফিট হচ্ছে, আপনি সেটা দেখালেন। যে ড্রাইভার, সে আপনাকে হচ্ছে কি বেশিক্ষণ সময় দেয়, আপনাকে উইদিন 2 মিনিটস আপনাকে শেষ করে দিতে হবে। এক্সপ্রেসে যারা ও নিজের সম্পর্কে বলতে পছন্দ, তাকে আপনার বলতে হবে যে ভাই আপনি এই পর্যায়ে আসলেন কীভাবে। তখন উনিই দেখবেন যে আপনি সব কথা বলে, এবং আপনি কিন্তু ওনার মনের ভিতরে ঢুকে যাবেন। সো আপনার এই যে স্টাডি, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা করার জন্য আপনার যে বললাম, আপনার অ্যাগেইন কানেকশন, আস্ক কোয়েশ্চেন, আপনি প্রশ্ন করা একটা বড় আর্ট। হ্যাঁ, এটা যদি করতে পারেন, প্রশ্ন করে ওনার ভিতরে যেগুলো যদি বের করেন, তাহলে আপনি মানুষ সম্পর্কে জানতে পারেন। আপনার NLP-তেও তো আপনি মানুষ বোঝার যথেষ্ট স্কোপ আছে, টুলস আছে। সো তখন তো আর NLP দিচ্ছিল না, তখন আপনার এক্সপিরিয়েন্স বেস করে তারপর এই জিনিসগুলো বের করে আপনাকে আগাতে হবে। তা যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে আপনার ফেল করেছে অনেকবার, কিন্তু জিতেছিও। ফেল করাগুলোকে আপনি একপাশে রেখে, ইমোশনটা সামগ্রিকভাবে আসে, ওটাকে একপাশে রেখে যখন এগিয়ে যাবেন, আপনি ডেফিনেটলি আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি অবশ্যই ঘুরে দাঁড়াবেন। আরফান ভাই, আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, তো আমি ম্যানিফেস্টেশন নিয়ে যেহেতু আপনি বলছিলেন যে আমরা লাইফে অনেক গোল চিন্তা করি কিংবা স্বপ্ন দেখি, তো এবং স্বপ্নগুলো হয়তো বা বাস্তবে পরিণত হয় কখনো কখনো, তো এরকম কি কোনো স্বপ্ন দেখেছিলেন যে আপনি এই পজিশনে আসবেন কিংবা এরকম, এবং সেটা ম্যানিফেস্টেশন হয়েছে, সেটার সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আপনি তো চিটাগং ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি চিন্তা করতাম আমি একদিন ডিরেক্টর হব, বড় কোম্পানির ডিরেক্টর হব। তো সেটা আমার ব্রেন কিন্তু অ্যাকসেপ্ট করেছে। ওই স্বপ্নটা আমি দেখতাম, কিন্তু সেটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বিলিভ করা, দ্বিতীয় হচ্ছে আপনি অ্যাকশানে যাওয়া। রাইট, হ্যাঁ, আপনি বিলিভ করলেন কিন্তু অ্যাকশনে গেলেন না, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না। ঠিক আছে, সো সব কিছু, অনেকে অনেক কথা বলবে, আমরা তো আসলে ব্রেন নিয়ে অনেক ভালো ভালো কথা বলি, ব্রেন নিয়ে কিছু খারাপ কথা বলি বা নেগেটিভ সাইড বলি আমি ব্রেনের। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমত আমাদের ব্রেন কিন্তু আমাদের মতোই অলস। হ্যাঁ, শর্টকাট খুঁজে একটা আর্ট হচ্ছে আপনার ওই যে কগনিটিভ বায়াস আছে। হ্যাঁ, ধরুন 8-10 জন আপনি কথা বললো, আপনাকে কেউ বললো তোমাকে দিয়ে হবে না, সে ওইটা অ্যাডপ্ট করে। হ্যাঁ, সে ওটা অ্যাডপ্ট করে। সেটা দেখেন কীভাবে করে আপনার, কিন্তু আপনি যদি ব্রেন আপনাকে তখন সেবোচাষ করবে। হ্যাঁ, ব্রেন ধরে নিতে হচ্ছে আপনার, হ্যাঁ এটা হয়তো সম্ভব না,
ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আপনার ব্রেন যেহেতু অলস, সে নিজেকে তার প্রোটিনগুলো আপনার তার অনেকগুলো নিউরন আছে, নিউরনের প্রোটিনগুলো খরচ করতে চায় না। হ্যাঁ, কিন্তু আপনি যখন নতুন কিছু লার্ন করবেন বাধ্য হয় নিউরনগুলো আপনার খরচ করতে এবং কানেক্ট করার জন্য অনুরণনগুলো আপনার একটার সাথে একটা আপনার মিলিয়নস অফ কানেকশন আপনার তৈরি করবে সে, ঠিক আছে। কিন্তু আপনাকে সেটা আপনার করতে হবে, আপনার পুশ করতে হবে আপনার। নাম্বার 3 হচ্ছে আমাদের ব্রেন তো আমাদের ভালো চায়, সেজন্য ওর প্রাইমারি জব হচ্ছে আপনাকে সেফ রাখা। আপনি যখন বড় স্বপ্ন দেখবেন, হ্যাঁ, উইয়ার্ড কিছু আপনার যেটা বললাম যে আপনার সি দ্য আনসিন, হ্যাঁ, আপনার তখন ব্রেন আপনাকে একটা থ্রেট মনে করবে, আপনাকে সেভারাইজ করা যাবে না তুমি, তখন সাথে সাথে আপনি ইউ হ্যাভ টু শো আপ। আপনি যদি সময় দেন তাহলে ব্রেন আপনাকে সেভারাইজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে লম্বা ইয়ের জন্য। হ্যাঁ, আমি ছোট আকারের কথা বলি, আপনি একদম ছোট সময়ের একটা কথা বলি। আপনি সকালবেলা যখন আপনি ধরেন আপনি অফিস আছে, বৃষ্টি হচ্ছে সকালবেলা, আপনার সবাই বলে আপনি যে কাজটাকে ভালোবাসো তাইলেই কেবল যেতে যাবে, আসলে ব্যাপারটা সত্য না। হ্যাঁ, তখন আপনার কি ইচ্ছা হবে, আমি একটু কাঁথা মুড়ি দিয়ে আর একটু ঘুমাই, খিচুড়ি খাই। আপনি যদি ব্রেনকে ওই সময় দেন, হ্যাঁ, সে নিয়ে নিবে তাড়াতাড়ি, এবং সে বলবে যে তুমি সিক্কল দাও। হ্যাঁ, সো ব্রেনকে আপনার স্যাবোটাজ করার সময় দেওয়া যাবে না আপনার। এখন আপনি ওই যে আমি বললাম যে স্ট্রেট লাইন সিনট্যাক্স, এটা আপনি লাইফের ক্ষেত্রে সত্য। আপনার আপনার বিলিফ সিস্টেমকে আপনি অল্টার করলেন, তারপর ভিশনটা আপনি সেট করলেন, এর মাঝখানে আপনার অনেকগুলো ছোট ছোট গোল আছে। এটা এমন না যে আপনি ভিশনে না পৌঁছালে আপনি ছোট ছোট গোলগুলো অ্যাচিভ করবেন না। এই ছোটো ছোটো গোলগুলো হচ্ছে আপনার লো হ্যাঙ্গিং ফ্রুটস। এই ছোটো ছোটো গোলগুলো আপনি এই ভিশন এবং বিলিফ সিস্টেমের মাঝখানে অনেক ছোটো ছোটো গোলস আছে যেগুলো আপনি অ্যাচিভ করবেন, এগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাচিভ করুন। করতে করতে আপনাকে বড়গুলোর দিকে আপনার যেতে হবে। আরফান ভাই, আমরা একটা বিষয় জানি যে আপনি FMCG-তে ছিলেন দীর্ঘদিন, তো ওই বিষয়ে যদি কিছু বলেন, কোথায় ছিলেন, ওখানে আপনার দায়িত্ব কী ছিল, ওই এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল? এটা সাংঘাতিক রকম একটা লার্নিং ছিল, কারণ আপনার ডিরেক্ট কাস্টমারের সাথে আপনার ইন্টারেক্ট করার আপনার সুযোগ হয়েছে। আমি যখন ইউনিভার্সিটি থেকে বের হই তখন একটা সার্কুলার পাই, আমি যথারীতি আপনি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিং অফিসার। এটা অনেকটা কাইন্ড অফ আপনার ট্রেড মার্কেটিং জবেরই একটা পার্ট বলতে পারেন, সেলস এবং ইয়ের মিক্স আপ। তখন আমার ইন্টারভিউ কার্ডটা আসে। হ্যাঁ, তখন আমি বাসায় ছিলাম না, আমি তখন আমার খালার বাসায় ছিলাম। তখন তো মোবাইল ছিল না। দেখি যে আমি বের হচ্ছি, আপনার খুলশি পাহাড় থেকে নামছি, উনি আসছেন, কার্ডটা নিয়ে আসছে, তোর তো কালকে একটা ইন্টারভিউ। হ্যাঁ, সো আমি তাড়াতাড়ি করে আমি রাত্রে বাসে উঠলাম, আমার কাজিনের বাসায় উঠলাম, রেজা ভাই, আপনার আই এম গ্রেটফুল টু হিম। তো আপনার এরপরে আমাদের নটরডেম কলেজে পরীক্ষা হয়েছে, হচ্ছে আপনার সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে প্রশ্নগুলো করা হয়েছিল, নটরডেম কলেজে পরীক্ষা হয়। তখন আমি পরীক্ষা দিই, তখন আমি বলছিলাম যে আমি যদি এখানে যদি তখন প্রায় 2000 মতো মনে হয় পরীক্ষা ছিল বা এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না। আমি পরীক্ষা দেওয়ার পরে আমি বললাম যে আমার যদি 5 জনও নেয় তাহলে আমি টিকবো, কারণ আমার অ্যানালিটিক্যাল ইয়েটা আমি খুব পছন্দ করি। আমি এটা সবসময় এটা পছন্দ। আমি একজন এই যে সার্টিফাইড পাওয়ার BI প্র্যাকটিশনার, তারপরে অ্যানালিসিসগুলো আমি পছন্দ করি। তারপরে ইংলিশ গ্রামারের প্রতি আমার একটা দুর্বলতা আছে, গ্রামার শিখতাম। তো আমার সবকিছু মিলে খুব ভালো একটা ইয়ে ছিল। কোন কোম্পানি ছিল? নিউজিল্যান্ড মিল্ক। আচ্ছা, নিউজিল্যান্ড। এটা হচ্ছে নিউজিল্যান্ড ডেইরি না, নিউজিল্যান্ড মিল্ক এটার নাম ছিল। নিউজিল্যান্ড, এটা পরবর্তীতে লোকাল আমার ব্র্যান্ডসগুলো বিক্রি করে, তখন নিউজিল্যান্ড ডেইরি নামে ইয়ে করে। তখন নিউজিল্যান্ড মিল্ক প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড নামে ছিল, এটা নিউজিল্যান্ড বেজ একটা কোম্পানি। তো ওখানে আমি এমও হিসাবে জয়েন করি। এরপরে আস্তে আস্তে আপনার প্রমোশন পেতে পেতে আপনার এক্সিকিউটিভ হই। তারপরে আমি ওখানে আই ওয়ার্ক দেয়ার ফর 6.5 years। এরপর আমি বাটাতে জয়েন করি। তো FMCG-তে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আপনার একেবারে আপনার রুট লেভেলে কাজ করার সুযোগ হয়। আপনার শপ টু শপ আপনার দোকানদারের সাথে কথা বলা, ভিজিট করা, কথা বলা। তারপরে হচ্ছে আপনার চট্টগ্রাম শহরের এমন কোনো গলি পাবেন না যেখানে আমার পা পড়ে নাই বা আপনার ডিসপ্লেতে আমার হাত পড়ে নাই। আপনি কারণ হচ্ছে আপনার ফিল্ডের যত কাছাকাছি থাকতে পারেন, যত বেশি ইনসাইট পাবেন তত বেশি আপনি
ভালো করবেন এবং গ্রো করবেন। সো এটা একটা সাংঘাতিক রকম এক্সপিরিয়েন্স ছিল। প্রথম খারাপ লাগতো, বাট ওই খারাপ লাগাটা ওই যে বললাম না, ব্রেনকে আপনার সুযোগ দেওয়া যাবে যাবে না, তখন আপনার কাজে নেমে পড়তে হবে। হ্যাঁ, ওটা পরবর্তীতে এনজয় করেছে এবং আই লার্ন আ লট ফ্রম এফএমসিজি। আপনার তো সেলসের আইডিয়া অনেক আরফান ভাই, কখনো মনে হয়নি যে আমি তো সেলস শিখে গেছি খুব ভালোভাবে, একটা গ্রুপ অফ কোম্পানিকে, মাল্টিন্যাশনাল কোম্পানি লিড করছি, নিজে ব্যবসা শুরু করি? ছোট আকারে আপনার মনে হয়েছে, বাট খুব বড় ধরনের এটা নিয়ে আমি এখনও পর্যন্ত প্ল্যান করি। ছোট ছোট অনেকগুলো আইডিয়া আসে, বাট আমি হয়তো এখন না, আমি হয়তো বেশ কিছু বছর পর আমি হয়তো এটা ডিফারেন্টলি চিন্তা করবো, কিন্তু এখনও আমি ওভাবে চিন্তা করি। কিন্তু ছোটো ছোটো আইডিয়া যে নেই সেটাও না, আইডিয়া আছে। বাট এইখানে আমার ধরেন আপনি অনেকগুলো ব্যাপার, সেলসম্যানশিপ থেকে শুরু করে সেলস লিডারশিপ যেটা বলছেন, সব কিছুই মোটামুটি আপনার কাজে আসবে আর কি। আরফান ভাই, লাইক এখন কেউ যদি ধরেন সেলসে ভালো করতে চায়, ধরেন ইয়াং একজন মানুষ যে হয়তো এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে, সেলসম্যান হিসেবে, সে যদি নিজেকে গ্রো করতে চায় ইন টার্মস অফ তার এক্সপিরিয়েন্স হচ্ছে কাজ করার, বাট তার লার্নিংয়ে যদি গ্রো করতে চায়, তাহলে সেলস লার্নিংটা সে কোত্থেকে নেবে বিসাইড তার প্র্যাকটিক্যাল কাজ ছাড়া? অন দ্য জব ট্রেনিং একটা বড় কিন্তু তারপরেও আপনার ম্যাথডিক্যালি সেলস করাটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। আপনার র্যান্ডমলি আসলে ধরেন আপনি সেলস পিচ করে বা র্যান্ডমলি লিডের পিছনে দৌড়ে তারপর হচ্ছে গিয়ে র্যান্ডমলি অফার করে কিছু রেজাল্ট হয়তো পাবেন, কিন্তু আপনি কম পাবেন। তো সেজন্য আপনার এখন অনেক ট্রেনিং পাওয়া যায়। আপনার বই পড়াটা হচ্ছে আপনার একটা বড় সাপোর্ট হতে পারে, পডকাস্ট শোনাটা আপনার একটা বড় সাপোর্ট হতে পারে। তবে আমি একটা কোর ইয়েগুলো বলি, আপনার কোর অ্যাট্রিবিউটগুলো বলি, একজন ভালো সেলসম্যানের একটা কোর অ্যাট্রিবিউট বলি, সেটা হচ্ছে আপনার পিপল ডোন্ট লাইক সেলসম্যান। এটা আপনি জানেন কিনা? আপনি যখন আপনার একজন লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট আসে, তখন আপনি খুব বিরক্ত বোধ করেন। শুধু আপনি না, আপনি যে কোনো একটা স্টোর যান বা যে কোনো যেতে যান, আপনি সেলসম্যান আপনাকে যখন অ্যাপ্রোচ করবে আপনাকে বিরক্ত হবেন। এটার কারণ হচ্ছে আপনার একজন সেলসম্যানকে সেলসম্যান হয়, তাকে কনসালটেন্ট হতে হবে। একজন সেলসম্যান আর কনসালটেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, একজন সেলসম্যান সে তার প্রোডাক্টটা সেল করার জন্য সে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একজন কনসালটেন্ট যেটা করে, সে প্রোডাক্টটা সেল করে ঠিকই, কিন্তু সে যেটা করে সেটা হচ্ছে কি লিড বা তার যে প্রসপেক্ট, হ্যাঁ, তার যে ক্লায়েন্ট বা তার যে কাস্টমার, ওনার পেইন পয়েন্টটা রিজলভ করে, হ্যাঁ, তারপরে আপনার সেলটা করে। সেই জন্য কনসালটেন্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। একজন কাস্টমারকে বুঝিয়ে বলা যে আমি কীভাবে আপনার বেনিফিট দিচ্ছি, হ্যাঁ, আপনি কীভাবে আমার মাধ্যমে কীভাবে বেনিফিটেড হতে পারেন, প্রোডাক্টে আসলে আপনার কী আছে, সেটার চাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি কীভাবে আপনার এই কাস্টমারের আপনি প্রবলেম রিজলভ করছেন। বলা হয়ে থাকে আপনার ইওর প্রোডাক্ট ইজ নট হিরো, যে কাস্টমার সে হচ্ছে হিরো। হ্যাঁ, এখন আপনি একজন হিরো, একটা মুভিতে কি হয়, একটা মুভিতে কি একজন হিরো প্রথমেই আপনার জিতে যায়? প্রথমে যদি জিততো তাহলে তো মুভিটা ওখানে শেষ হতো, আপনার আড়াই ঘন্টা টানা যেত না। সে অনেকগুলো আপনার হেডউইন্ডস এক্সপেরিয়েন্স করে, ঠিক আছে, তারপরে সে একজন তার কোনো কনসালটেন্ট বা তার কোনো মেন্টরের কাছে যায়। হ্যাঁ, তারপরে আপনার ইয়ের কথাই চিন্তা করুন, আপনি কারাতে কিডসের কথা চিন্তা করুন, এই বাচ্চাটা, হ্যাঁ, জ্যাকি চ্যানের মাধ্যমে পরবর্তীতে অনেক কিছু শেখে। তো পরবর্তী একটা হিরো হচ্ছে আপনার কাস্টমার, আপনি হবেন কি মেন্টর, আপনি বা আপনার প্রোডাক্ট হবেন কি আপনার মেন্টর বা কনসালটেন্ট। আপনি ওর প্রবলেমটা সলভ করার জন্য আপনাকেই করতে হবে। আপনি যদি প্রথমে বলেন যে ভাই আপনার এই প্রোডাক্টটা আপনার লাগবে, হ্যাঁ, তাহলে কিন্তু ওখানেই শেষ। আপনি ওই যে বললাম, আপনি র্যাপো বিল্ড আপ করেন নাই, কানেকশন বিল্ড আপ করেন নাই, লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ, শুরুতেই শেষ। আপনার প্রোডাক্টটা, আপনি ধরুন আমি যদি বলি মিল্ক পাউডার সেল করতে গেলাম, হ্যাঁ, আমি যদি বলি দোকানদারকে এখানে 26% ফ্যাট আছে, 0.5% লেসিথিন আছে, ইট ডাজন্ট ম্যাটার ওর কাছে, হ্যাঁ। সো এটা আসলে সে কীভাবে আপনার বেনিফিট হতে পারে, পাশাপাশি তার প্রোডাক্টটা রাখলে আপনি তাকে বুঝান যে আমি কিন্তু প্রথমত আপনি তো প্রফিট পাবেন, তারপর হচ্ছে কি আপনি ধরেন আমি কিন্তু আমি প্রমোশন চালাচ্ছি, টিভিতে অ্যাড দিচ্ছি বা আমার অনলাইনে আমার যাচ্ছে, কাস্টমার এসে কিন্তু আপনার দোকানে
আমার প্রোডাক্টটা খুঁজতে পারে। হ্যাঁ, আপনি কিন্তু সেল করেন ভাই, আপনি আমার এই যে আপনার 1 কার্টুন ইয়ে নেন, হ্যাঁ, আপনি ওর প্রবলেমটা সলভ করলেন। আপনি এমনভাবে বললেন যে আপনি হেল্প করছেন, বার্নিং প্রবলেম সলভ করলাম। হ্যাঁ, ওর প্রবলেম আপনি সলভ করছেন। আপনি আপনার প্রোডাক্ট বুঝতে আসেন না, আপনি ওর প্রবলেম আপনি সলভ করতে আসছেন। আপনি আপনার যে ফ্যাট কত পার্সেন্ট আসে ওর কিছু যায় আসে না, ঠিক আছে? সো সেই জিনিসটা যদি আপনি রিজলভ করতে পারেন তাহলে আপনি আপনার যে সাকসেসফুল হবেন। তো এই ধরনের স্টেপগুলো শেখাটা ইম্পর্টেন্ট। আমার ইচ্ছা আছে এই ধরনের আরও এই বিষয়গুলো নিয়ে আরও পডকাস্ট করা, যদি পারে একটা বই লেখা বা যে কোনোভাবে শেয়ার করা, বা যা কারো যদি আমি যদি কারো উপকারে আসি সেই উপকারটাও করা। তো আলটিমেটলি মেথডিক্যালি যদি যাওয়া যায় তাহলে আপনি সাকসেসফুল হবেন বেশি। আপনি র্যান্ডামলি গেলে আপনি সাকসেস রেটটা যা হবে, মেথডিক্যালি অনেক বেশি সাকসেস রেট আসবে। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে আমার সাইড থেকে। সেটা হচ্ছে, আমরা সবসময় জানি, মানে শুনেছি, ছোটোবেলা থেকে শুনেছি, যারা অনেক বেশি আই মাস্ট সে দে এক্সট্রোভার্ট, যাদের মধ্যে এক্সট্রোভার্সনটা বেশি কিংবা এক্সট্রোভার্ট, তারা হচ্ছে সেলসম্যান হিসেবে ভালো। যারা হচ্ছে ইন্ট্রোভার্ট, যারা কম কথা বলে কিংবা অত বেশি এক্সপ্রেস করে না, তারা আসলে সেলসম্যান হিসেবে ভালো না। তো এটা সম্বন্ধে যদি আপনি বলেন, বিকজ আই ফিল যে আপনি এক্সট্রোভার্ট না, আপনি ইন্ট্রোভার্ট, বাট ইউ আর অ্যাক্টিং অ্যাজ এ সেলস ডিরেক্টর। তো এই সম্বন্ধে যদি আপনি একটু কাইন্ডলি বলেন। এই যে ইন্ট্রোভার্টনেস যেটা আমার বলতে পারেন যে ব্লেসিং ইন ডিসগাইজ। আরও কিছুই আছে, হি হ্যাজ টু বি ডক্টর। আপনি কীভাবে ওনার প্রবলেমগুলো জানবেন? আপনার ডক্টরের মতো ওনাকে ডায়াগনোস করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি, যখন আপনি যার কাছে যাচ্ছেন তখন আপনার মনে করতে আপনি এটা ওন করেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রাস্টওয়ার্থিনেস। যার কারণে এটা আমাকে অনেকখানি, আমি বললাম যে আমার যে ইন্ট্রোভার্টনেসটা আরও অনেক বেশি আপনার হেল্প করেছে আমাকে, যে ব্লেসিং হিসেবে আমার কাজ করেছে। আরমান ভাই, আপনার কাছে আমার লাস্ট দুটো প্রশ্ন, একটি না, আপনি দুটো শব্দ ব্যবহার করেছেন, সেলস এবং সেলস লিডারশিপ। এই দুটোর পার্থক্যটা যদি বলেন, সেলস ভার্সাস সেলস লিডারশিপ। যখন প্রথম সেলস, তখন আপনি নিজে সেলস করছেন, তখন আপনার ক্যারেক্টারিস্টিক্স এক ধরনের হবে। আপনি যখন একটা লিডারশিপ পজিশনে যাবেন তখন তো আপনার গিয়ারটা শিফট করতে হবে। আপনার একজন সেলসম্যান, হি মাস্ট বি ভেরি পপুলার, কিন্তু একজন সেলস লিডার, হি মাস্ট বি রেসপেক্টেড। কারণ কি আমি বলি, যখন আপনি সেলসের থাকবেন, ডিরেক্ট সেলসে থাকবেন, তখন আপনি আপনার অবজেক্টিভই থাকে, আপনার ইন্টেনশনই থাকে কত বেশি আপনি সেলস নিয়ে আসলেন কোনোভাবে। কিন্তু আপনি যখন একটা লিডারশিপ পজিশনে যান, আপনাকে ব্যালেন্স করতে হবে। কীভাবে? এর মধ্যে কিন্তু কমপ্লায়েন্স আছে, আপনাকে কমপ্লায়েন্সের মধ্যে থেকে কিন্তু আপনার বিজনেসটা আনতে, এর মধ্যে প্রফিটেবিলিটি আছে। হ্যাঁ, আমি অনেক বেশি আমার সুযোগ সুবিধা দিতে পারবেন, যেটা আমার আলটিমেটলি বটম লাইনে আমার হিট করবে। যখন আপনি সেলস লিডারশিপ যাবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় আনতে হবে। হ্যাঁ, তো আপনার সেটা হচ্ছে আপনার সেলসম্যান এবং সেলস লিডারশিপের ক্ষেত্রে একজন সেলসম্যান আপনার সময় কাটাবে তার ক্লায়েন্টের সাথে বেশি, একজন সেলস লিডার সময় কাটাবে তার সেলস টিমের সাথে বেশি। যদিও বা সে অনেক সময় আপনার ইয়েতেও যাবে, আপনার ক্লায়েন্টের সময় কাটবে, বাট কিন্তু বেশিরভাগ সময় কাটাতে হবে তাকে আপনার সেলস টিমের সাথে গ্রো করার জন্য। কেন আমি আপনাকে বলি, আপনি যখন সেলস পিপল যারা তাদের একটা কোয়াড্রেন্ট আছে, হ্যাঁ, সেই কোয়াড্রেন্টটা কি, কিছু সেলস পিপল আছে আপনার টিমে, তখন আপনি সেলস লিডার, তাদেরকে আপনি কীভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে। কিছু আছে আপনার স্টার, একটা কোয়াড্রেন্ট হচ্ছে স্টার, হ্যাঁ, একটা কোয়াড্রেন্ট হচ্ছে আপনার প্ল্যাটুড, হ্যাঁ, এরা হচ্ছে আপনার একই লেভেলে আপনার সেলস দিয়ে যাচ্ছে। আর একটা কোয়াড্রেন্ট আছে আপনার যে ডেভেলপিং, তারা কম করতে এখন আস্তে আস্তে দে আর পিকিং আপ, ঠিক আছে, মানে দে আর ডেভেলপিং। হ্যাঁ, আর একটা কোয়াড্রেন্ট হচ্ছে নন পারফর্মার। হ্যাঁ, আপনি সবার কাছে কিন্তু কমিউনিকেশন একরকম হবে না। এখানে আপনার সবচেয়ে রোলটা হচ্ছে যে সেলস লিডারশিপের রোলটা এখানে বড় একটা ব্যাপার। ধরুন আমরা তো সবসময় বলি ট্রেনিং দিতে হবে। ধরুন আপনি একজন সেলস পারসন, সে তার টার্গেটই জানে না, তাহলে আপনি কি তাকে ট্রেনিং দেবেন? যখন সে আপনার হি ডাজন্ট নো, তখন তাকে এডুকেট করতে হবে, তখন ট্রেনিং কাজ আসবে, তখন এডুকেট করতে হবে। যখন সে হি অর শি ডাজন্ট নো হাউ টু ডু, তখন আপনাকে তাকে ট্রেনিং দিতে হবে।
যখন তার বিলিফ সিস্টেমে তার মধ্যে কোনো ডাউট আসবে, তখন আপনাকে কি করতে হবে, সে জানে, হ্যাঁ, সে তার আপনার কাজ কি সেটা জানে, কীভাবে করতে হবে সেটাও জানে, কিন্তু তার বিলিফ সিস্টেমটা কাজ করছে না, তখন আপনাকে মেন্টরিং করতে হবে, স্ট্রং করতে হবে, হ্যাঁ, কোচিং করাতে হবে। হ্যাঁ, তারপর ধরেন আপনি, সে করতেই চায় না, সে তার মধ্যে সবই আছে, কিন্তু কাজটা সে করতে চায় না, হ্যাঁ, তাকে করতে হবে, আপনার মোটিভেট করতে হবে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে সেলস লিডারশিপের আপনার রোলটা, 4টা ফ্যাক্টর বা পার্ট। হ্যাঁ, এই কোয়াড্রান্টটাকে আপনার মাথায় রেখে আপনার টিমকে আপনার হ্যান্ডেল করতে হবে, বেসিক এবং ফান্ডামেন্টাল এটা। একটা হচ্ছে আপনার টিমটাকে আপনাকে আলটিমেটলি আপগ্রেড করতে হবে, তাদেরকে গ্রুম করতে হবে পরবর্তী আপনার স্টেপের জন্য, আপনার পরবর্তী পজিশনের জন্য তাকে আপনার রেডি করতে হবে। যদি আপনি ওকে রেডি করেন, তাহলে আপনি কিন্তু আপনার রিল্যাক্স থাকতে পারবেন। তাকে যদি না শিখান, তাহলে কিন্তু আপনার কাজ সব কিছু আপনার মাথার মধ্যে চলে আসবে। এখন আপনার ইউ নিড টু নো হাউ টু গেট দ্য জব ডান। হ্যাঁ, সেই জন্য ওদেরকে আপনার ইকুইপ করতে হবে, সেটাই হচ্ছে সব সেলস লিডারশিপের আপনার বড়। আরফান ভাই, বিষয়টা কি এরকম আছে যে একজন মানুষ খালি সেলস করছে, নিজে শুধু সেলস করছে, সে হচ্ছে সেলস করছে, আর সেলস লিডারশিপ যখন আসবে তখন বলতে হবে যে সে একটা টিম সামলাচ্ছে। কারেক্ট। এখানে একটা প্রশ্ন আসে যে আপনি ফার্স্টে যে আপনার কোয়াড্রেন্টগুলোর কথা বলেন, একটা কোয়াড্রেন্টের কথা বলেন নন পারফর্মিং যারা, এখন আপনি তাদের এডুকেট করলেন, কিন্তু এডুকেট করার পরও কিছু মানুষ এদের ডেভেলপ করছে না, তাদেরকে যে আপনি ট্রেন করবেন সেই পর্যায়ে আসছে না। আপনাদের 6 মান্থস দিয়েছেন, 1 ইয়ার দিয়েছেন, তারপরে কি করবেন তার সাথে? একটা সময় তো অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে। সে হয়তো বা তার অন্য জায়গায় তার প্রায়োরিটি আছে, অথবা তার হয়তো অন্য স্কিল আছে। এমন না যে ও পৃথিবীতে কিছুই করতে পারবে সেটা না, তার হয়তো অন্য স্কিল আছে, তার হয়তো অন্য স্কিল আপনার সুইচ করা উচিত। এটা আমি আই ক্যান রিলেট, যে কোনো একটা সময় আমার একটা অর্গানাইজেশনে যে আমার অপারেশন টিমে একজন ছিল, তো সে কোনোভাবে এটার সাথে রিলেট করতে পারছে না। তো আমি ভাবলাম যে একটা সময় আমি 1 বছর সময় দেওয়ার পরে ওকে বললাম যে তুমি মনে হয় অন্য জব খুঁজো। কিন্তু ওই ছেলেটা দেখা গেল যে অপারেশন থেকে বাদ দিয়ে সে মার্কেটিংয়ে গেল, এবং আমি দেখলাম যে সে এখন অনেক ভালো করছে, একটা কোম্পানির মার্কেটিং হেড হিসেবে সে এখন মানে জব করছে, আরও কয়েকটা কোম্পানিতে হেড ছিল। কিন্তু আমি ভাবলাম যে ও যদি অপারেশনে থাকতো তাহলে নিশ্চয়ই হয়তো এত ভালো করতো না। সুতরাং ওই যে ওকে জব থেকে চলে যেতে বলা হলো, ওইটা হয়তো ওর জন্য ব্লেসিং হিসেবে কাজ করছে, যে না আমি অপারেশনে ভালো করছি না, আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে হয়তো ভালো করব, এবং মানে সে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রিয়েলি ভালো করছে। ওয়ান্ডারফুল। আরফান ভাই, আমরা আপনার সাথেই তো আমার একটা কথা হচ্ছিল একদিন, তো ওখান থেকে আমরা জানতে পারলাম যে আপনার মনে একটা সুপ্ত বাসনা আছে যে আপনি টিচার হতে চান। ওই বিষয়ে যদি বলেন, মানে আপনার লাইফে যদি একটা গোল যেটা আপনি অ্যাচিভ করতে চান, সেটা হচ্ছে আপনি একজন শিক্ষক হতে চান, এই বিষয়ে যদি বলেন। থ্যাংক ইউ। শিক্ষক মানে আসলে আপনার মেন্টর হওয়া বা এমন কিছু করা যেটাতে আমি একটা বড় গ্রুপকে তাদের যে ড্রিম আছে সেটা অ্যাচিভ করতে আপনি হেল্প করতে পারি। একটা হচ্ছে আমি যদি আমি যতটুকু জানি, আমি এখনও লার্ন করছি। আমি আপনার যেটা করি সেটা হচ্ছে প্রতি বছরই কোনো না কোনো কোর্সের সাথে থাকি, আর প্রতি সপ্তাহে মোটামুটি ট্রেনিংয়ের সাথে থাকি, আর চেষ্টা করি আপনার বই পড়ার। হ্যাঁ, আমি কিন্তু যে অনেক জানি সেটা না, কিন্তু আমি প্রতিনিয়ত লার্ন করার চেষ্টা করছি। আমি যতটুকু জানি সেটা যদি আমি শেয়ার করতে পারি আপনার বড় একটা টিমের সাথে, যদি কারো উপকার হয়, সেটা ডেফিনেটলি এটা তো একটা অ্যাচিভমেন্ট। অ্যাবসলিউটলি রাইট। এটাই আমি চাই যে আপনার ধরেন একটা বড় একটা গ্রুপের, সেটা আমার স্কিল রিলেটেড হতে পারে, অথবা ইন ফিউচার আমি যেই ধরনের স্কিল আমি অ্যাচিভ করি সেটা হয়তো ওই স্কিলগুলো যদি আমি আমার একটা বড় গ্রুপের সাথে আমি শেয়ার করতে পারি, শেখাতে পারি, তাহলে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আই উইল অলসো লার্ন। তখন সেটা হয়তো আমার একটা কাছে আসবে, মানে এটা আমার একটা ড্রিম। তো সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আরফান ভাই এখনও তো আপনি তো হেড অফ সেলস রিটেল হিসেবে আছেন, তো এখানে তো আপনি একটা বিশাল টিম সামলাচ্ছেন, তাদেরকে প্রতিনিয়ত শেখাচ্ছেন, তাহলে কি আমরা বলতে পারি ইউ আর লিভিং ইন ইউর ড্রিম লাইফ? মানুষের ড্রিম তো আসলে শেষ হয়ে যায় না। হ্যাঁ, ড্রিম আসলে আপনার অনেক বড় থাকে, তবে বলতে পারেন যে আপনার ড্রিমের একটা পার্ট বলতে পারেন। ড্রিমটা হয়তো অনেক লম্বা, ড্রিমের একটা পার্ট বলতে পারেন। আর আমিও প্রতিনিয়ত শিখি, আমার খুব ইন্টারেস্টিং। আমি প্রথম সেলসের ইয়েটা শিখি একজন সেলসম্যানের কাছ থেকে। আর রিক্সা পেন করে যেত, আমি প্রতিটা গলিতে ওদের আমি যেহেতু সুপারভাইজ করতাম, আমি যেতাম কী করে না করে এগুলোর জন্য। কিন্তু আমি শেখানোর আগে আমি ওর কাছ থেকে শিখি। হ্যাঁ, সো এটা সবসময় যে আমি শেখাবো সেটা না, এমন
কিছু থাকতে পারে যেটা হচ্ছে আপনি আপনার আরেকজনের কাছে এমন কিছু উইজডম থাকতে পারে যেটা আপনি শিখতে পারেন। রাইট, অ্যাবসলিউটলি। আরফান ভাই, আমরা আমাদের পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। তো আমরা যেটা করি যে আমরা আমাদের যে এখানে মাগ আছে সেখানে যারা আসেন তাদের একটা অটোগ্রাফ নেই। তো আজকে হচ্ছে আপনার অটোগ্রাফ আমরা নিব এবং কোনো এক সময় হয়তো বা এই আপনার অটোগ্রাফ দেওয়া মগটি আমরা সেল করব। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। ইটস এ মাগ, এইটা হচ্ছে মাগ। থ্যাংক ইউ আরফান ভাই, আমি রেখে দিচ্ছি। কোনো এক সময় হয়তো বা আমরা এটা সেল করব এবং অকশনে অনেক টাকায় বিক্রি হবে। আরফান ভাই, আজকে আমাদের আসলে আলোচনাটা অনেক ফ্রুটফুল ছিল। আমরা নিজেরাও যেন অনেক কিছু শিখেছি, পাশাপাশি মনে হয় যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে বা শুরু করতে যাচ্ছে, কিংবা যারা সেলসে job কাজ করছে, করছে, জব হ্যাঁ। করছে, তারা অনেক কিছু শিখেছে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও ভবিষ্যতে আরও শেখার প্রতীক্ষায় থাকলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনি যে কষ্ট করে এসেছেন এবং আমাদের সাথে সেলসের উপর উইজডম, আপনার এক্সপিরিয়েন্স এবং লার্নিংগুলো শেয়ার করেছেন। আমার মনে হয় দর্শকরাও এখান থেকে অনেক উপকৃত হবে, আমরাও উপকৃত হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং টুডে। আরফান ভাই, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের ঢাকা পডকাস্টের পর্ব এখানেই শেষ করেছি। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ভালো থাকুন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।